ওকে, ফাইন। ওকে, তো এখন আমরা তাহলে শুরুতেই কোন কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, যে আমাদের টেক্সটটাকে খুব ভালো মতো আয়ত্তে রাখতে হবে। এখন তোমরা অনেকেই কিন্তু চিন্তা করো যে ভাই ভোক্যাব কোন জায়গা থেকে পড়বো, বা ভোক্যাবটা কি কি। তোমরা যদি কোশ্চেন গুলো অ্যানালিসিস করে দেখো, ম্যাক্সিমাম ভোক্যাব কিন্তু তোমার টেক্সট থেকে আসে, মানে টেক্সট বেসড ভোক্যাব গুলো আসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি বলবো যে প্রতিটা ইউনিটে, প্রতিটা ইউনিটের, বাকিরা যারা আছো একটু মিউট করে রাখো প্লিজ, আমি আবারও বলছি। সো প্রতিটা ইউনিটের কিন্তু তোমার ইম্পর্টেন্ট যে হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো আছে, দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি। এবং শুধু ভোক্যাব কিভাবে পড়বা দেখো, ভোক্যাবের যেমন আনলেটার্ড এই ওয়ার্ডটা দেখো। সো এটার সাথে তোমাকে শুধু মনে রাখতে হবে যে বাংলা মিনিংটা, বাংলা মিনিংটা সবার আগে মনে রাখবা। এরপরে দেখো কিছু ইংলিশ মিনিং আছে, সেটাকে অবশ্যই রাখতে হবে। দেন এক্সাম্পল অথবা কন্টেক্সচুয়াল একটা সেন্টেন্স আকারে এটা মানে একদম খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে ডেভার, ডেলিবারেট, গিল্ডেড, এক্সকিউজিড, দেন পার এক্সিলেন্স, এভাবে প্রতিটা ওয়ার্ড আমরা এই নোটটা দিয়ে দিব। এই প্রতিটা ওয়ার্ড কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখন আমি কিন্তু চাইলেই একটা করে সেন্টেন্স, একটা করে ওয়ার্ড দিয়ে তোমাকে দেখাই দিব, আসলে এরকম সময় তোমাদের হাতেও নাই এবং আমাদের শর্ট টাইম। অ্যাটলিস্ট এটা দেখো, অগস্টের আজকে 20 তারিখ চলে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, আমার মনে হয় এই 2 মাস তোমাদের হাতে সময় আছে। নভেম্বরটা কিন্তু পুরোটাই চলে যাবে প্র্যাকটিসিং এ। এখন কথা হচ্ছে তাহলে একটা ইউনিট কিভাবে ধরবো, ইউনিটের গল্প তোমাদের নিশ্চয়ই জানা। দেন এটার সাথে চলে যেতে হবে হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো, বিশেষ করে যে ওয়ার্ড গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন চলে আসো যে বেশ কিছু রেথোরিটিক্যাল কিন্তু টার্মস আছে, বিশেষ করে এই ইউনিট ওয়ানেই। আমরা কিন্তু শুরুতেই বলতে পারি যে একটা মেটাফরিক একটা টার্ম আছে। মেটাফরিক টার্ম কি আমরা নিশ্চয়ই জানি, যে একটা পাখিকে এখানে শিক্ষিত করার কথা বলা হয়েছে। তো এই টার্মটা আমরা এটা হিউম্যান চাইল্ডের সাথে কম্পেয়ার করতে পারি। দেখো এখানে খুব ছোট একটা ওয়ার্ড, বাট ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, যে হিউম্যান চাইল্ডের কথাটা কিভাবে বলা আছে, যে একদম সোনার একটা কেজে, গিল্ডেড কেজ, সোনা খচিত একটা কেজে আসলে তা পাখিটাকে বন্দি করে রেখে তাকে শিক্ষিত করার যে বিষয়টা। সো এইটা হচ্ছে মেটাফরিক একটা বিষয়, যেটা অ্যালিগরি। এবং বলতে পারো যে এটা 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 স্টোরিটাকে সাজানো হয়েছে এমন ভাবে, যেটা মূল স্টোরিকে না, বরঞ্চ একটা সমাজের বাস্তবিক একটা রূপকে রিপ্রেজেন্ট করতেছে। তো ব্যাপারটা এরকম। এটাকে আসলে স্যাটায়ার হিসেবে বলা যায়। স্যাটায়ারের কনসেপ্টটা নিশ্চয়ই জানো, যে অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন, সোসাইটাল ভাইস, অনেক সময় আমরা পেপার পত্রিকায় যে বেশ কিছু ছবি দেখতে পাই, তো সেগুলো এরকম একটা ফর্মে আসলে রিপ্রেজেন্ট করে। এবং আইরনি, আইরনি করা হয়, যে একটা সিচুয়েশনাল আইরনি। দেখো এখানে কি বলা আছে, যে একটা রয়্যাল মিশনে কিন্তু নোবেল স্লোগান এডুকেটিং দ্য বার্ড বাট এন্ডস উইথ সাফোকেটিং ইনটু ডেথ। অর্থাৎ বার্ডটাকে এডুকেটিং, বার্ড তো সচরাচর চায় যে সে দৌড়াদৌড়ি করুক, সে একটু লাফাঝাপা করুক, কিন্তু রাজার এটা পছন্দ না, যে শিক্ষিত পাখি তো এমনটা করার কথা না, সে সবসময় ভদ্রভাবে থাকবে। তো এরকম আইরনি গুলো, এই জিনিসটা এখানে জানতে হবে। একটা সেন্টেন্স দিয়ে দিবে তোমাকে, দিয়ে বলবে যে আচ্ছা এটা কি ধরনের বিষয়, এটা কি স্যাটায়ার, এটা কি আইরনি, বা এরকম কিছু, এরকম প্রশ্ন কিন্তু আসে। হাইপারবোলি আমরা জানি যে ওভার স্টেটমেন্ট। দেখো যে আমরা আমরা এটাকে বলি যে ভেরিটেবল মাউন্টেন, অর্থাৎ একদম ছাড়িয়ে যাওয়া, তুমি এমন একটা প্রশংসা করছো যে না জানি এটা কি, কত কিছু হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম যে তুমি হচ্ছে একদম ওকে, এই যে ম্যানুস্ক্রিপ্টের কথাটা বলা আছে, যে শিক্ষিত করার জন্য তোমাকে যা কিছু করা দরকার তুমি এটা করবে। ব্যাপারটা এরকম। পার্সোনিফিকেশনের কথাটা এখানে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এখানে বিশেষ করে ইম্পর্টেন্ট, বা এই ওয়ার্ডটা দেখো, দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইন ইন দ্য সাউথারলি ব্রিজ। এখানে দেখো এই যে এই ওয়ার্ডটার মানে কিন্তু দীর্ঘশ্বাস। সাই আমরা এটাকে বলি যে একরকম যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই, দীর্ঘশ্বাস। এখন দেখো যে কখন আসলে দীর্ঘশ্বাস ফেলে এই নব কিছু আহ, এই গাছের লতা পাতা, তারাও আসলে এরকম একটা বিষয়কে দেখে মানে হতাশ, যে মানুষের আসলে কাজটা কি একটা পাখিকে শিক্ষিত করা নিয়ে। তো তখন দেখো এখানে জিনিসটা এরকম, যে একটা গাছ সে মানুষের মতো চিন্তা ভাবনা করছে। আমরা অনেক সময় দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করি যে হাই কখন ভালো কিছু হবে, বা কখন সামনে আমরা ভালো কিছু সন্ধান পাবো। তো এই যে গাছের চিন্তাটা মানুষের মতো করে করা হচ্ছে, এটাকে কিন্তু বলা হচ্ছে পার্সোনিফিকেশন। এটা একটা বিষয়। তো এটা এখানে ইম্পর্টেন্ট। অ্যান্ড অক্সিমোরনিক রিয়েলিটি বা প্যারাডক্স অফ সাকসেস, প্যারাডক্স অফ সাকসেস কেন বলা হচ্ছে এখানে, কারণ দেখো এইখানে সাকসেস কেন বলা হচ্ছে, যে প্যারাডক্স অফ সাকসেস, রাজা সে চিন্তা করছে যে পাখিটাকে মনে হয় আসলেই শিক্ষিত করা গেল,
পাখিটার শিক্ষিত রূপটা কি হয়ে গেল, পাখিটা আসলে কিন্তু মারা গেল, এবং এটাকেই তারা চিন্তা করছে শিক্ষিত রূপান্তর হিসেবে। কিন্তু এটা আসলে প্যারাডক্স অফ সাকসেস। মানে বলতে পারো যে আম, মনে হচ্ছে যে ঠিক আছে সাকসেস হয়েছে, বাট অ্যাকচুয়ালি না। ব্যাপারটা এরকম প্যারালাল একটা ইন্টিগ্রেট হচ্ছে এখানে। সো এই প্যারাডক্স অফ সাকসেসের একটা কনসেপ্ট এখানে আছে। এখন বলতে পারো যে ভাই আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্নের আমি মডেল একটা এমসিকিউ দেখাই এখানে, যে দ্য ফ্রেজ রাস্টলিং নয়েজ অফ ড্রাই স্পেসিস অফ পেপার, এই ধরনের কিছু শব্দ দিয়ে একটা ফ্রেজ দিয়ে নাউন ফ্রেজের কথা বলে এখানে কিন্তু তোমাকে বলবে যে আসলে এটা কি সিম্বলাইজ করছে। তো দেখো মেকানিক্যাল রট দ্য লার্নিং চোকস রিয়াল লাইফ। সো এই ধরনের কনসেপ্ট গুলো অর্থাৎ টেক্সটকে মার্চ করে কি ধরনের প্রশ্ন আসে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট, এখানে একটা রিটেন একটা টার্ম আছে যেটা হচ্ছে তোমার বলতে পারো যে প্যারটস টেল। আসলে বর্তমান সোসাইটির সাথে কেন এই প্যারটস টেলের কনসেপ্টটা মিলে যাচ্ছে। তোমরা যদি আগের প্রিভিয়াস ইয়ারের রিটেন কনসেপ্ট গুলো খেয়াল করো, দেখবে যে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, প্যারাগ্রাফে কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকে। সো ওভারঅল আমার এই ইউনিট থেকে কি কি ইম্পর্টেন্ট, এই ইউনিট থেকে সর্বপ্রথম ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলো যদি তুমি খেয়াল রাখতে পারো, এবং কিছু কিছু যে টার্ম যেগুলো স্যাটায়ার এক্সাক্ট কিন্তু এই গল্পের সাথে মিলায় কোশ্চেন করবে না, হয়তো অন্য একটা সেন্টেন্স দিয়ে বলবে যাচ্ছে এটা কি স্যাটায়ার কিনা, এটা কি হাইপারবোলিক কিনা, বা এটা কি পার্সনিফিকেশন হচ্ছে কিনা, এই টার্মগুলো জানা থাকতে হবে। এই গেল লেসন 1। আমি একটু লেসন 2 তে চলে যাই, যতটুকু পারা যায় আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিব যেন তোমরা পরবর্তীতে ইন্ডিভিজুয়ালি যেন ডিসকাস দেখতে পারো, ডিসকাশন গুলো এখানে লেখা আছে সবগুলো। কোনো প্রবলেম থাকলে যেন আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আবার আলোচনা করতে পারি। সেম সেম এখানেও কিন্তু দেখো এটার এডুকেশন অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি কিন্তু এখন জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। বলে দিতেই পারে যে এআই নিয়ে আসলে বর্তমান শিক্ষার কি হচ্ছে, অধপতন হচ্ছে না উন্নতি হচ্ছে, ব্যাপারটা এরকম। তো এরকম একটা বিষয় আছে। অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো আছে এইগুলাই সব থেকে ইম্পর্টেন্ট, ব্যারিয়ার টেইলর থেকে শুরু করে যা 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 আছে সবগুলো অবশ্যই বাংলা মিনিং রাখতে হবে, দেন একটা সেন্টেন্স মেকিং এর কিন্তু ফর্ম অবশ্যই রাখতে হবে। এখন চলে আসো এখান থেকে একটা টার্ম হচ্ছে গ্রামার, অর্থাৎ ইন টেক্সট গ্রামার, যেটা আমরা টেক্সট বুকটাকে খালি পড়ার জন্য পড়বো না, গ্রামার এখান থেকে ইম্পর্টেন্ট। দেখো অন অফ দা এটা যে কতবার আসছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে, এবং এটাই কিন্তু তোমার টেক্সটে দেওয়া আছে। এবং তোমরা যদি কেউ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের সার্কুলারটা দেখো, ওখানে স্পষ্টভাবে বলা আছে যে কোশ্চেন হবে মূলত তোমার উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের যে তোমার শিক্ষা, সেটার মেধা যাচাইয়ের জন্য। এখন ইংরেজির কোশ্চেন কিন্তু তুমি কখনোই ইংলিশ ফর টুডে বাদে চিন্তা করতে পারছো না। সো অ্যাজ আ টিচার তুমি চিন্তা করো যে তুমি ইউনিভার্সিটির টিচার, তুমি কোশ্চেন বানাবা। তো তোমার কাজ কি, যে তুমি কিন্তু ইংলিশ ফর টুডে বইটা নিচ্ছ, সেখান থেকে একটা লাইন তোমার মনে হয়েছে যে আচ্ছা, এবং এই বইগুলো কারা বানায়, দেখো ওই ইউনিভার্সিটি টিচাররাই কিন্তু বানাচ্ছে। তোমার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মাস্টার বা এরকম কোনো বই কিন্তু ইউনিভার্সিটি টিচাররা লিখে না। ইউনিভার্সিটির টিচারদের লিখিত বই হচ্ছে তোমার এইচএসসির বই। তুমি যদি ওখানে দেখো টিচার প্যানেল গুলো একটু মিলিয়ে দেখো, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আছে, আইইআর থেকে আছে। সো এই ডিপার্টমেন্ট গুলো থেকে কিন্তু টিচাররা এখানে কন্ট্রিবিউট করে। সো তখনই ওনারা জানে যে কোন টপিকটা আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে আসছি, তো সেইগুলোই তোমাকে ফলো করবে। তো ইনটেক্সট গ্রামার এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি অন অফ দা থাকলে অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব হয়, দ্যাটস দ্য থিং। তোমার যদি এই একটা জিনিস জানা থাকে যে যখনই আমি অন অফ দা পাচ্ছি এখানে অ্যাডভান্টেজেস হচ্ছে, ওকে। মানে প্লুরাল নাউনের সাথে তোমার অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব, এই যে এই টার্মটা এখানে দেখো, এই যে অন অফ দা, এটাকে আমরা বলি না অন অফ দ্য স্টুডেন্টস, সেটা এই যে সিঙ্গুলার প্লুরাল নাউন থাকছে এবং সিঙ্গুলার ভার্ব থাকছে, সেটা হচ্ছে আইসি। সো এই এই যে এটা ইজ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এরকম বিভিন্ন জায়গাতে এই অন অফ দ্য রিলেটেড প্রশ্ন আসে। তোমরা যদি কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো দেখবা যে অন অফ দ্য স্টুডেন্টস, অন অফ মাই ফ্রেন্ডস, এরকম টার্ম গুলো থাকে। সো অন অফ দ্যার পরে অবশ্যই প্লুরাল নাউন এবং রিপ্রেজেন্ট করবে সিঙ্গুলার ভার্ব। এটা একটা। আরেকটা কনসেপ্ট কিন্তু খুবই কমন, যে প্রিপোজিশনের সাথে কিন্তু জিরান্ড হয় অর্থাৎ ভার্বের আইএনজি। দেখো ফোর এর সাথে অবশ্যই প্ল্যানিং হবে, প্রোভাইডিং হবে, এবং প্ল্যানিং এন্ড প্রোভাইডিং একসাথে থাকবে। এখন এটাই যদি তোমাকে আহ একটা কোশ্চেন আকারে দিয়ে দেয়, কোশ্চেন আকারে দিয়ে দেয়, এখানে কিন্তু একটা টার্ম আছে সেটা হচ্ছে প্যারালেলিজম। দেখো, সো কোশ্চেন আকারে যদি দিয়ে দেয় তখন কি হবে, এইখানে একটা দিয়ে দিবে ড্যাশ, এখানে একটা দিয়ে দিবে ড্যাশ। তো তখন তোমাকে চিন্তা করতে হবে, এখানে অপশন দিয়ে দিবে প্ল্যান্ড, প্ল্যান, প্ল্যান্স,
না হচ্ছে প্ল্যানিং, আরেকটা হ্যাজ প্ল্যান, এরকম কিছু একটা দিয়ে দিবে। সো তখনই কিন্তু জিনিসটা কনফিউজিং হয়ে যাবে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে দেখো, এবং হাইপেনেশন, অর্থাৎ একটা হাইপেন থাকবে, কয়েকটা অ্যাডজেক্টিভ মিলে আসলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন হবে। এটা একটা জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট এখানে টার্ম থাকতে পারে। আচ্ছা, ক্লজের রিলেটিভ ক্লজ, এটার একটা আলাদা আমাদের ক্লাস আছে, তো সেখানে আমরা আলোচনা করব। জাস্ট অ্যাজ আ রুল ব্রেকডাউন আমাদের জাস্ট একটু দেখে ফেলতে হবে যে যেই রিলেটিভ যে কয়েকটা প্রোনাউন আছে সেগুলো দিয়ে যে টার্মটা শুরু হয় সেটাকে আমরা কিন্তু আপাতত রিলেটিভ ক্লজ হিসেবে চিনতে পারি, যে উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম। এটা পুরোটা একটা রিলেটিভ ক্লজ আকারে এখানে আইডেন্টিফাইড হচ্ছে। আরেকটা বিষয় আছে যে প্যারালাল স্ট্রাকচার, যেখানে আমরা অবশ্যই একসাথেই সবগুলো অ্যাডজেক্টিভ পাবো যদি কোনো কমা দিয়ে কোনো কিছু আসে, যেমন ট্রান্সপারেন্ট, ফেয়ার এন্ড রেসপন্সিবল। এইটা, সো এটা কিন্তু তিনটা অ্যাডজেক্টিভ হবে, নট লাইক একটা নাউন হবে, একটা দেন ভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, এমন কিছু না। তো এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, প্রথমটা দিয়ে দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে একটা দিয়ে দেয় যে তোমার অ্যাডভার্ব দিয়ে দেয়। সো এগুলো হচ্ছে ভুল হয়ে যায়। সো অবশ্যই যেন লাইন সেগমেন্টটা যেন মিল থাকে, যেন টেক্সট অকারেন্সে প্রবলেম না হয়, এটা একটা। আর এর মধ্যে এগুলো একটু দেখে ফেললেই হবে, এগুলো তেমন কিছু না, এগুলো টেক্সট বুকের রেফারেন্স। বই বইটাকে যারা ভালো মতো পড়েছো তারা এই জিনিসগুলো ম্যাচ করতে পারবে। এখন হাই ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন আহুরা, কিং, নিউটন, থিওরেম, এগুলো আসলে ডিজিটাল কিছু এআই টুলস, যেগুলো তোমরা এর থেকে ইউজ করতে পারো। এটা ইম্পর্টেন্ট না, এটা তেমন একটা আসবে না যে কোন এআই টুল দিয়ে কি করা যায়। এখন খেয়াল করো, দেখো এখানে অন অফ দ্য মেইন ব্যারিয়ার্স, এই যে চলে আসছে এরকম একটা কোয়েশ্চেন, অন অফ দ্য মেইন ব্যারিয়ার্স টু ইমপ্লিমেন্টিং এআই ইন রুরাল স্কুলস। তাহলে দেখো এখানে কি হবে, অবভিয়াসলি এখানে কিন্তু হয়ে যাবে ইজ। এই যে একটা কোয়েশ্চেন, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে অন অফ দ্য মেইন ব্যারিয়ার্স টু ইমপ্লিমেন্টিং এআই ইন রুরাল স্কুলস ইজ হাই ইনফ্রাস্ট্রাকচার কস্ট। সো এই জিনিসটা তোমার কিন্তু চলে আসবে প্রশ্নে। দেন অগমেন্ট, এটা কি হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে, দেখো ইনহ্যান্স, যারা সেখানে আমরা ওয়ার্ড মিনিংটা জানা থাকলে এটা কিন্তু পারা যাবে। এখন রিটেনের জন্য এই চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, যে উইল এআই রিপ্লেস টিচার্স ইন দ্য ক্লাসরুম। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে মনে হতে পারে যে এরকম একটা জিনিস দিয়ে দিতে পারে রিটেনের জন্য। সো উইল এআই রিপ্লেস টিচার্স ইন দ্য ক্লাসরুম। তো দেখো যে কন্টেক্সচুয়াল ফ্রেমে কিন্তু মিলে যায়, যে আসলে তো এরকম কি পসিবল কিনা যে এআই টিচারকে রিপ্লেস করে ফেলবে। তো আবারও বলছি, টেক্সট কিন্তু আবার খুব বেশি সময় দেওয়া যাবে না এখানে, জাস্ট বিকজ আমাদের এখানে থেকে ভোক্যাব গুলো জানা থাকতে হবে এবং গ্রামারের যে কনটেক্সট সেটা জানা থাকতে হবে। ওকে, ফাইন। সেম এই এই টার্মটাতে আমরা কিন্তু একটা স্কুলের গল্প পাই, স্কুলের একটা প্রিন্সিপাল বা যিনি হচ্ছে একটা বাচ্চা মেয়ের গল্প অনেকক্ষণ ধরে শুনে, 4 ঘন্টা ধরে ওনার কথা, মানে ওই মেয়েটার কথা শুনে, যদিও ওই লিটল গার্ল, সে কিন্তু আরেকটি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। সো ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর, তিনি মূলত আসলে এই কনসেপ্টটা, এই অটোবায়োগ্রাফিক্যাল যে বিষয়টা লিখেছিলেন, যে তেতসুকো কুরোয়াঙ্গি, এটা। তো এখন এটার কোর থিমটা নিশ্চয়ই সবার জানা, ঠিক সেম। এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। আমরা যখনই ওয়ার্ড পড়ে যাব, অবশ্যই এখানে কিন্তু বেশ কিছু ইডিয়মও আছে, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। এই ইডিয়মটা কিন্তু প্রশ্ন এসেছিল, যে এটার মানে কি। এটার মানে হচ্ছে হতবুদ্ধি বা কিংকর্ত বিমূঢ় একটা অবস্থা। সো এটা একবার দেখে ফেললে হয়ে যাবে। এখন এখান থেকে ইম্পর্টেন্ট যে গ্রামারটা, সেই টপিকটা হচ্ছে নিদার বিফোর নর সিন্স। এটা কিন্তু এর আগের বার এসেছিল, আমরা কোনো কিছুকে যখন ইনফ্যাসাইজ করি তখন আমাদের এটা, আমরা এটাকে বলি ইনভার্সন। আমাদের এটার জন্য আলাদা একটা লেকচার থাকবে, যে ইনভার্সন নিয়ে কথাবার্তা বলা। তো আমরা নেগেটিভ কথা বোঝাই, যে এটা আহ, আগেও হয়নি পরেও হয়নি, ব্যাপারটা এরকম, যে নিদার বিফোর নর সিন্স ডিড অ্যানি গ্রোন আপ লিসেন টু টোটো চান অ্যাজ লং এজ দ্যাট। আগেও কেউ শুনেনি, পরেও কেউ শুনেনি, ব্যাপারটা এরকম। তো তখন কিন্তু এরকম চলে আসে নিদার বিফোর নর সিন্স। এই যে এইটা, এটা হচ্ছে আমাদের এখানে ভার্বটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিড। ডিড, এই ডিড ভার্বটা, এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে তোমার এখানে বেস ফর্ম আকারে বসবে। সো এটা একটা ইম্পর্টেন্ট এখানে। থার্ড কন্ডিশনালের একটা কনসেপ্ট আছে এখানে, ইফ শি হ্যাড বিন অ্যাবল টু টেল টাইম শি উড হ্যাভ বিন। আমরা কন্ডিশনাল সেন্টেন্স যখন পড়বো তখন আরো বিস্তারিত জানবো। হ্যাড বিন এর সাথে আমরা উড হ্যাভ বিন পাই, এটা জাস্ট আমাদের মার্চ করলেই হয়ে যাবে। ইডিওমিক মডেল হ্যাড বেটার সো, দেখো
এই হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখানে হ্যাড আছে দেখে এখানে ডান বসে যাবে, ব্যাপারটা এরকম না, হ্যাড বেটার ডু, তো ব্যাপারটা এরকম। সো মোডালের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বেস ফর্মটা বসে, সেটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, একজন কমেন্ট করেছো, ফাইন। তাহলে এখন কি করতে হবে, এই যে বের হয়ে আবার আমাকে এখন দেখতে হবে যে এখানে গুগল মিট কোথায়, দেন এখানে সবাইকে অ্যাড করতে হবে। আই গেস 10টার টাইমটা সবাই একটু খেয়াল রাখবা যারা পেইড ব্যাচার আছে। ইভেন আমি আশা করি না যে অন্তত তোমরা লেটে জয়েন করো। ওকে ফাইন। এখানে এখন দেখো যে পার্টিসিপেট ক্লজেস, পার্টিসিপল ক্লজ হ্যাভিং দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের আইএনজি, হ্যাভিং এন্ড বিইং এই ধরনের টার্ম গুলো দিয়ে শুরু হয়। আমরা ক্লজ নিয়ে কিন্তু আমাদের লেকচার আছে সেকেন্ড লেকচারে, অর্থাৎ আগামীকাল 22 তারিখে ক্লজের উপরে আমাদের তখন এই জিনিসগুলো আবার রিলেট করতে সুবিধা হবে। সো টেক্সটকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি কম, জাস্ট বিকজ যে আমরা দেখছি যে কোন ধরনের গ্রামার পার্ট গুলো আছে, দেন আমরা মেইন যে গ্রামার যে টার্ম গুলো সেখানে এগুলোকে মার্চ করার ট্রাই করবো সেটা। সো এটা খুব একটা দরকার নেই। দেন আমরা একটু চলে আসি। আচ্ছা, মেমোয়ার অফ অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ, এটা কিন্তু একটা আত্মস্মৃতিচারণামূলক একটা গ্রন্থ, অর্থাৎ কেউ স্মৃতিচারণ করছে। সিম্বলিজম, সিম্বলিজম হয়েছে এখানে একটা বিষয়। ট্রি গেট পোস্ট, দুটো বিষয় অ্যাকচুয়ালি, আর হচ্ছে রেল রোড কার্স। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে ওই ক্লাসটা কিন্তু আসলে রেলের মধ্যে হয়েছিল, অর্থাৎ ক্লাস মানে ক্লাসরুম গুলো ছিল একটা রেলের বগির মধ্যে, 6টা বা এরকম কয়টা বগি যেন ছিল এখানে। আর দ্য ট্রি গেট পোস্ট, অর্থাৎ গাছগুলোই মূলত আসলে গেট পোস্ট হিসেবে কাজ করছিল, এটা একটা বিষয়। আর এখানে তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যদি একটু ইনভার্সন গ্রামার নিয়ে একটা এমসিকিউ চলে আসে, নিদার বিফোর নর সিন্স, তাহলে এখানে দেখো ডিড দ্য টিচার লিসেন, তখন দেখো নেদার বিফোর নট সিন্স হ্যাড দ্য টিচার লিসেন হবে না, যদিও এখানে হ্যাড আছে, এখানে কিন্তু ইডি নাই দেখো, সো এটা কিন্তু হবে না। দ্য টিচার ডিড লিসেন, দ্য টিচার ডিড লিসেন, এটা কিন্তু এই ফরম্যাটে হয় না, ডিড দ্য টিচার লিসেন হয়। দেন অল দ্য টিচার লিসেন, এখানে ইডি আছে বাট এখানে কোনো হ্যাড নাই, সো এটা কিন্তু হবে না। সো অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে কোনো ইউনিভার্সিটির একটা অ্যাডমিশন কোশ্চেনে এটা কিন্তু চলে আসতে পারে। ভোকাবুলারি কনটেক্সটে দেখো যেমনটা বলেছিলাম, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটার আসলে না নোট করতে হবে না রাইসা, আমি এটা পিডিএফটাই দিয়ে দিব তোমাকে, ডোন্ট ওয়ারি। এখন কথা হচ্ছে এগুলো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমরা নিজেরাও দেখলে পেরে যাবা। জাস্ট আমি এভাবে কিন্তু রেগুলার দেখাবো, ব্যাপারটা এরকম না। আমি তোমাদেরকে টেক্সট বেইজ নোটটা আমি দিয়ে দিব, যেন তোমরা তোমাদের যে টেক্সট হ্যাক্স, টেক্সট প্যানাসিয়া এই ধরনের বইয়ের সাথে তোমরা এটাকে মার্চ করে দেখতে পারো, এটা একটা বিষয়। এখন রিটেনের জন্য জাস্ট এই অংশটা একটু দেখে ফেলবা, নট ইম্পর্টেন্ট বাট আমি বলবো একটু দেখে ফেললে হয়ে যাবে। ওকে, আমাদের লাস্ট লেসনে চলে যায়। লাস্ট লেসনটা ইজি এবং ছোট, সিভিক এঙ্গেজমেন্ট। তোমরা নিশ্চয়ই এটা জানো যে আসলে বেশ কিছু এখানে কাজ হয়েছে। এখানে ডিফারেন্স আছে, কোনটা সিভিক এঙ্গেজমেন্ট, কোনটা ভলেন্টারিং, কোনটা সার্ভিস লার্নিং, এটা একবার দেখে ফেললে হয়ে যাবে। ওকে, আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিবো, কাইন্ডলি তোমরা আহ, কি বলে যে আপাতত টেক্সটের দরকার নেই, এখানে একটু দেখো, আমরা এটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো। এখন দেখো এখানে তোমরা নিশ্চয়ই গত ক্লাসের একটা কনসেপ্ট মনে আছে, লাস্ট যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ছিল সেখানে অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। তোমাদের যারা কোশ্চেন গুলো অ্যানালিসিস করছো তারা হয়তো মিলাতে পারছো যে অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে কিন্তু লাস্ট কোশ্চেনেই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো এই অ্যাজ ওয়েল অ্যাজটা কোথা থেকে আসলো? দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিট থেকেই, প্রথম ইউনিট থেকে এই ফোর্থ যে লেসনটা সেখান থেকে কিন্তু চলে আসছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিভাবে কানেক্ট হচ্ছে দেখো, ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি লিভস। তাহলে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু দুটো সাবজেক্টকে কানেক্ট করছে, রাইট? এখন অ্যাজ ওয়েল অ্যাজ কে যদি দুটো সাবজেক্ট কানেক্ট করে তাহলে দেখতে হবে তোমাকে যে আসলে কি হচ্ছে। যে দেখো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। তাহলে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে নাউনটা সেটা অনুযায়ী কিন্তু আমার ভার্বটা ফলো করছে, এটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন এটা ডিটেলসে চলে আসবে। ওকে, সেমি অক্সিলারির এটা দরকার নেই, ওয়্যার সাপোজ টু ডু, এটা জেনারেল ইংলিশের ক্ষেত্রে চলে আসে।
এক্সক্লামেটরি কোয়েশ্চেন হাউ কাম, এটা তোমাদের পাংচুয়েশনে যদি কোনো প্রশ্ন আসে তখন এটা চলে আসে, হাউ কাম শি থট। এখানে একটা এমন কিছু একটা সেন্টেন্স দিবে তুমি ভাবতেও পারবে না হাউ কাম, যদি এটা ভাবা যায় যে হাউ দিয়ে একটা শুরু, তো অবশ্যই এখানে একটা এক্সক্লামেশন একটা সাইন হতে পারে। পার্টিসিপল ক্লজিং সিইং দ্য সিচুয়েশন, এটা পার্টিসিপল ক্লজ গুলো কিন্তু হ্যাভিং, সিইং, আইএনজি ফর্মে যুক্ত হয়। আমরা জানি যে একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল, সেটা কিন্তু আইএনজি দিয়ে ভার্বের ফর্মটা যুক্ত হয়, সিইং, হ্যাভিং, বিইং, এই ধরনের টার্ম। ওকে, পজিটিভ পারসেপশন এটা দরকার নাই, জাস্ট ফিল অ্যাশেমড, লুক সো ভ্যাকেন্ট এন্ড লাইফলেস, সো মেড লাইফ বেটার, এই ধরনের টার্ম গুলো এখানে বলা আছে, যে প্রেডিক্টিভ অ্যাডজেক্টিভ, যেগুলো আসলে বলা যায় যে বেশ কিছু লিঙ্কিং ভার্ব দিয়ে যুক্ত করে। ওকে, এখন এখান থেকে অ্যাজ ওয়েল এজ এর প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট এই ইউনিট থেকে। আমরা যদি অ্যাটলিস্ট যতগুলো ইউনিট আছে সবগুলোকে ভাগ করি, গড়ে আমাদের ধরা যায় 3টা ইউনিট থেকে একটা প্রশ্ন আসতে পারে। 3টা ইউনিটে কিন্তু তোমার লেসন থাকছে প্রায় 12টা থেকে 10টা। সো 10টা থেকে 12টা লেসন পড়লে তুমি একটা কোয়েশ্চেন কমন পাবো, ব্যাপারটা এরকম। কমিউনিটি সার্ভিস দ্যাট এক্সপ্লিসিটলি লিঙ্ক টু লার্নিং অবজেক্টিভস অ্যান্ড অ্যাসেসড থ্রু একাডেমিক রুবিক্স ইজ টার্মড সার্ভিস লার্নিং। এটা আসবে না, এটা দরকার নেই। কোনটা সার্ভিস লার্নিং, কোনটা তোমার ভলেন্টারিং, এরকম কিছু আসবে না। এখন ডিফারেন্স বিটুইন ভলেন্টারিজম এন্ড সার্ভিস লার্নিং, এই ধরনের কিন্তু ডিটেইল কোয়েশ্চেন আসে না। তোমাকে এমন কিছু নিয়ে জিজ্ঞাসা করা হবে রিটেনে, যেটা নিয়ে তুমি ইলাবোরেটলি লিখতে পারবা, মানে তোমার নিজের ভিতর থেকে কিছু লিখতে পারবা, সেটা এরকম। যেমন আমাদের সময় মেট্রো রেল হয়েছিল, মেট্রো রেলের হওয়ার কথা ছিল, তো আমরা সবাই হাইপ ছিলাম যে আচ্ছা মেট্রো রেল নিয়ে হয়তো লিখবে, মেট্রো রেল কিভাবে জার্নিকে ই করবে। তো এরকম একটা কনসেপ্টে আসতে পারে। সো এই গেল হচ্ছে তোমার 4টা লেসন। 4টা লেসনের মূল থিম গুলো জাস্ট দেখে রাখলে, আর আমি তোমাদেরকে বলবো এই 4টা লেসনের মূল জায়গায় হচ্ছে ভোক্যাব। আমরা টেক্সট পড়ছি জাস্ট বিকজ অফ ভোক্যাব এবং টুকটাক গ্রামারের জন্য, এর বাইরে আর কিছু না। এই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে। এখন আমি জাস্ট একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই। ওকে, তো এই হচ্ছে আহ, বিষয় এখানে। আর টেক্সটের এইভাবে করে আমরা যদি আহ, হুম, এভাবে করে আমরা যদি মূল বিষয়টা রাখি, যে আমাদের যে যে কয়েকটা ইউনিট আছে, আমি একটু এখানে দেখাই। তো দেখো, তোমাদের এই টেক্সট বুকটা যেভাবে হোক আয়ত্ত রাখতে হবে। অ্যাডমিশনের সব থেকে বড় বড় যে ভুলটা হয় সেটা হচ্ছে এই টেক্সটটাকে কম গুরুত্ব দেওয়া। তো দেখো, ইউনিট ওয়ানের এখন যে তোমাদের কাজটা হবে, এখান থেকে তোমাদের হাতে যেই বইটাই আছে, কারো যদি টেক্সট হ্যাক্স থাকে, কারো যদি প্যানাসিয়া থাকে, ইভেন কারো কাছে যদি কিছুই না থাকে, সে যেটা করতে পারো, জাস্ট এই লেসন গুলো থেকে হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো আছে সেগুলো পয়েন্ট আউট করে তোমার একটা নিজস্ব ভোক্যাবের নোট করতে পারো। ভোক্যাব নোট তোমার কাছে থাকলো, তোমার নিজের নোট, জাস্ট ভোক্যাবের। আর ভোক্যাব মনে রাখার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট বাংলাটা মনে রাখা, একটা ওয়ার্ড দেন সেটার বাংলা, এর বাইরে আর কিছু না। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, মনে রাখাটা। তখন তুমি রিলেট করতে পারবা এই ওয়ার্ডটার মানে কি, বাকি 3টা ওয়ার্ডের থেকে আলাদা করতে পারবে। তো এই যে দেখো, ইউনিট 1 গেল মনে করো আজকে 20 তারিখ, দেন 22 তারিখে যাবে হচ্ছে ইউনিট 2। এখন এই 20 থেকে 22 এই 2 দিন সময় নিয়ে তোমাকে ইউনিট 1 এর যত ভোক্যাব আছে, আই গেস ইউনিট 1 এর ভোক্যাব তোমার হাই ফ্রিকোয়েন্সি ভোক্যাব চলে আসবে 4টা ইউনিট থেকে 40টা। তো তুমি আমাকে বলো এই 40টা ভোক্যাব কি কম? একদমই কম না। তো এইভাবে যতগুলো ইউনিট আছে দেখো, টোটাল ইউনিট আছে 12টা। সো এই 12টা ইউনিট আমরা 12 দিনের মধ্যে শেষ করব। এখন বলতে পারো ভাই এত দ্রুত তো শেষ করার কোনো মানে নাই, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, যত দ্রুত শেষ করছো তত দ্রুত তুমি প্র্যাকটিসিং এ চলে যেতে পারছো, তোমাকে নিজেকে জাজ করতে পারতেছো যাচ্ছে আমার কোথায় ল্যাকিংস আছে, দেন আবার তুমি ব্যাক করতে পারবে শেখার ক্ষেত্রে। সো ইউনিট গুলো যত তাড়াতাড়ি শেষ হবে, লেসন গুলো যত তাড়াতাড়ি শেষ হবে, তোমার মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ হবে যে আচ্ছা আমার এই ভোক্যাব গুলো আমি এখান থেকে জানি। ভোক্যাবের জন্য আমরা জাস্ট আপাতত ইউনিটটাকে ফোকাস করবো, অর্থাৎ টেক্সটটাকে ফোকাস করবো।
এটা একটা টার্ম, এবং এখান থেকেই আমি তোমাদের জন্য যেটা রাখবো সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই যতগুলো ভোক্যাব আছে এই ভোক্যাব গুলো থেকে তোমাদের আহ, একটা ইন ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে আচ্ছা এই ভোক্যাবটার মানে কি, এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স করো। এটা একটা। তো দেখো অবশ্যই কিন্তু তোমাদের এখানে হোম টাস্ক চলে আসলো অ্যাজ আ বলতে পারো হোমওয়ার্ক, যে অবশ্যই তোমাকে প্যাসেজটা পড়তে হবে, মূল বইয়ের প্যাসেজটা পড়তে হবে, ভোক্যাব গুলো জানতে হবে, এবং মেইন যে থিমস গুলো সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এর পরের যে টার্মটা চলে আসে সেটা হচ্ছে গ্রামার বেসড, একদম ডেডিকেটেড গ্রামার। গ্রামার বেসড এর দেখো আমরা একদম পুরোপুরি ক্লিফ স্টোফেলটাকে ফলো করব। ক্লিফ স্টোফেল অ্যাকচুয়ালি ফাদার মাদার বলা যায় যে কোনো গ্রামার বইয়ের। তো সেখান থেকেই মূলত আমরা এগুলো দেখবো। সো আজকে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, এই চারটা যে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন এইটা দিয়ে শুরু করব, একদম বেসিক বলা যায়। দেন কিছু নাউন ফ্রেজ আমরা আলোচনা করব। সব থেকে ইম্পর্টেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে একটা না একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোনটা কাউন্ট নাউন কোনটা নন কাউন্ট নাউন। সেটা এখন এগুলোর কিছু রুলস আছে, কিছু এক্সেপশনস আছে, সেগুলো আমরা দেখবো, এন্ড দেন শেষে গিয়ে আমরা কিছু মিনি টেস্ট আছে সেগুলো এক্সারসাইজ করবো। আর ট্রান্সলেশন বা ডিউ রিটেনের জন্য যেটা বিষয়, যে দেখো পুরো এডুকেশন এন্ড টেকনোলজি যে ইউনিট ওয়ান, এই ইউনিট ওয়ান এর উপরে তোমরা যেই ভোক্যাব গুলো পড়েছো সেটার উপরে কিন্তু 5টা সেন্টেন্স তোমাকে মেক করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ 5টা শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি, অর্থাৎ তোমার মধ্যে সেন্টেন্স মেকিং এর ক্যাপাবিলিটি তোমার মধ্যে রাখতে হবে। এটা একটা। তো এই ছিল মূল বিষয়। আমি আহ, আহ, তোমাদের সাথে একটু করি যে তোমাদের আমাকে একটু বলো যে তোমাদের মূল জিনিসটা আসলে প্রবলেম ফেস করছো কোথায় অ্যাজ এ অ্যাডমিশন স্টুডেন্ট। আমি যেমনটা ফেস করছিলাম যে আচ্ছা কি পড়বো, কোন বইগুলো পড়বো, বা ইভেন কিভাবে শুরু করবো। এখন কিন্তু অনেকে কোচিং শুরু করে ফেলেছো, অনেকেই হয়তো মুভ করে ফেলেছো বাসা থেকে, ঢাকায় আছো বা রংপুরে আছো, রাজশাহীতে আছো। তো তোমরা কি ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছো, কেউ যদি একজন শেয়ার করো, আই গেস সবার সাথে মিলে যাবে কম বেশি। ভাইয়া টোফেল বুকটা কিভাবে পড়বো এটা যদি একটু বুঝাই দিতেন। টোফেল আমরা যাবো রাইসা, আমরা জাস্ট একটু পরে টোফেলে মুভ করবো। ভাইয়া কিভাবে পড়াটা শুরু করব, মানে কোথা থেকে শুরু করব? আমি আসলে বুঝতেছি না, মানে আমার কিভাবে শুরু করা উচিত, মানে এটাই হচ্ছে প্রবলেম হচ্ছে এখন। আচ্ছা, আহ, শুরু করার ট্রিকটা জানার জন্য কিন্তু তোমাকে শুরু করতে হবে। মানে কি বলে এটাকে, যে অ্যাটলিস্ট ইউ নিড টু স্টার্ট টু নো হাউ টু স্টার্ট। ব্যাপারটা এরকম যে তোমাকে তোমার হাতে যে বইগুলো আছে, ইভেন যদি কোচিং এ অ্যাডমিট হয়ে থাকো বা যে কোনো কিছুর জন্য, ধরো আহ, যেমন ইংলিশ ফরটুডের ইউনিট গুলো দিয়ে শুরু করতে পারো। আর মূল কাজই হচ্ছে তোমার ইয়া করা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করা, কিছুই না। তুমি নিজেকে তখন প্রশ্ন করতে পারবা যে আচ্ছা কি রকম প্রশ্ন এখান থেকে আসছে। তো জাস্ট যেমন ভাইয়া, আমাদের স্টুডেন্টদেরকে বলা ছিল, লাবণ একটা মিনিট, আমাদের স্টুডেন্টদেরকে এখানে বলা ছিল যে 3 বছরের লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো তোমরা সলভ করে আসবে। এবং আমি কিন্তু এদেরকে ছেড়ে দিব না, বিশেষ করে যারা আছো এখানে আমার পেইড ব্যাচের যে স্টুডেন্টরা। তো অবভিয়াসলি তাদেরকে কিন্তু এই কোশ্চেন অ্যানালাইসিস থেকে ধরা হবে যে আচ্ছা তুমি যে কোশ্চেনটা অ্যানালাইসিস করছো কি বুঝলা। ইভেন ওই প্রশ্নগুলোই রিপিট করে তাদেরকে দেওয়া হবে যেটা সলভ করে। তুমি চিন্তা করো যে আমি আমি অ্যাজ আ এখন অ্যাজ আ বিসিএস ক্যান্ডিডেট আমাকে চিন্তা করতে হচ্ছে আচ্ছা বিসিএস এর কোশ্চেন প্যাটার্নটা কেমন। তো এটার জন্য আমাকে কিন্তু এখন আগে কোশ্চেন ব্যাংকটাকে ফলো করতে হচ্ছে, আর কিছুই না। সো তোমাদের কনসেপ্টটা খুব সহজ, যে শুরু করার জন্য জাস্ট একটা কোশ্চেন ব্যাংক রাখো ঢাকা ইউনিভার্সিটির, সেটা থেকে দেখো যাচ্ছে কিভাবে প্রশ্নগুলো আসছে, প্যাটার্নটা কি। প্যাটার্ন বলতে যেমন আমরা কিন্তু প্রথম ক্লাসে করেছিলাম, লাস্ট ইয়ারের কোশ্চেনটা আমরা অ্যানালিসিস করেছি, যে সেখানে কি থাকছে, 3টা থেকে 4টা আহ, খুবই ইম্পর্টেন্ট প্যারা এই গ্রামাটিক্যাল টার্ম থাকছে। দেন তোমার থাকছে হচ্ছে কিছু দুটো ছিল সিনোনিম, দেন ছিল আরো বেশ কিছু বিষয় যেগুলো ছিল সেগুলো। So, শুরু করার জন্য কোশ্চেন প্যাটার্নটা দিয়ে শুরু করা যায়, দ্যাটস এনাফ। লাবণ্য। ভাইয়া, হুম। জি আমি হলো রিসেন্ট পড়াটা শুরু করেছি, মানে 2-3 দিন যাবত।
তো আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমি যখন ভোকাবুলারি গুলো পড়ি তখন ওই ওই ভোকাবের পাশে আম, ছয়টা সাতটা করে সিনোনিম থাকে and চারটা পাঁচটা করে অ্যান্টোনিম থাকে। তো হুম। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি লিখে লিখে প্র্যাকটিস করতেছি, তারপরেও হলো যে আমার এগুলা মনে থাকতেছে না। এন্ড আমি কি করি মানে পরের দিন যে আমি পড়বো ভোকাব গুলা, তার আগে হচ্ছে আমি আগের পেজটা 10 মিনিট 20 মিনিট দেখে যাই, কিন্তু আমি যখন কোশ্চেন সলভ করতে যাই তখন যে আবার আটকে যাচ্ছে। আর কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে যে দেখে দেখে আমি সলভ করতেছি, মানে আমি শিখতেছি যে কিভাবে আসলে কোশ্চেন গুলা লাইক অ্যানালাইসিং। এখন ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমস তো এতগুলা করে আমার মনে থাকতেছে না, আর একটু কঠিন হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে মেনটেন করা। দেখো, এই যে আমার কাছে কিন্তু ভোকাবের একটা ডায়েরি ছিল, আমার টেবিলেই ছিল। ধরো যে এটা একটা ভোকাবের ডায়েরি। তোমার কি মনে হয় যে এতগুলো পেজে তুমি যদি রাখো, মনে রাখতে পারবে না? তো আমি বলবো ভুলে যাও। তোমার এই জোরটা দেওয়ার দরকার নাই যে ভোক্যাব আমাকে মনে রাখতেই হবে। আমার এক ফ্রেন্ড ছিল যে অ্যাডমিশনে খুব ভালো করছিল। তো তার কনসেপ্টটা এমন ছিল যে ভাই আমি ভোক্যাব মানে দাগাবই না, ভোক্যাব আসলে আমি ছেড়ে দিব। ব্যাপারটা এরকম, এত ভোক্যাব নিয়ে এখন মাথা কামানোর দরকার নেই। তো ও মানে এটা আবার করা ঠিক না যদিও, কিন্তু আমি বলবো তোমাকে যে ধরো যে ইংলিশ ফর টুডে ইএফটি থেকে তুমি কোশ্চেন অ্যানালিসিস পরে তুমি বুঝতে পারলে আচ্ছা এই ধরনের ভোক্যাব গুলো আসছে। তো তখন তোমার ইংলিশ ফর টুডে থেকে পুরো টেক্সট বুক থেকে হতে পারে তোমার কাছে 100টা ভোক্যাব আছে। এখন 100টা ভোক্যাব তুমি কিন্তু মনে রাখতে পারবে না। তো জাস্ট লিখে রাখো, একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে এগুলো রিভিশন দাও। এন্ড না পারাটা স্বাভাবিক। তুমি যদি আহ, মনে করো যে ভাইয়া আগের পড়াটা আমি মনে রেখে অ্যান্সার করতে পারছি না, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। এটা যেন না আসে, ভুল বা এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিয়ে আগাতে হবে। আর ভাইয়া আরেকটা কথা, ওই যে কারেক্ট স্পেলিং থেকে হচ্ছে কোশ্চেন আসে না, যে হুম হুইচ হুম ওয়ার্ড ইজ, হুম হুম হুম। তো ওখানে হলো অপশন এ বি সি ডি। তো একটা একটা কোশ্চেনে দেখলাম, আমি আপনাকে ইনবক্সে ছবি দিবনি, ওখানে হুম। এতেও এতেও যেটা, বিতেও মানে সিতেও সেম ডিতেও সেম, বাট আনসার দিয়ে রাখছে এ। সেম অ্যাজ হচ্ছে আরেকটা কোশ্চেন, ওখানেও হচ্ছে তিনটা অপশন সেম বাট আনসার বি। এরকম কেন? আমি খুব এটা টাইম এটা নিয়ে মিলিয়ে দেখছি যে আসলে কি কোথাও আমার কি কোথাও ভুল হচ্ছে, মানে মিলিয়ে মিলিয়ে দেখলাম সবগুলা ওয়ার্ড সেম, স্পেলিং সেম, তারপরে আনসারে ডিফারেন্ট। দুইটা বইয়ে দেখছি, আমি আপনাকে ইনবক্সে দিয়ে রাখবো নি। লাবণ্য, এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা একরকম মানে একদমই এটা যেই বুক পাবলিশ করছে তার এটা ওই মানে রাইটিং এর মিস্টেক ছিল। এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে কখনোই হবে না। এটা নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম যে এটা না কিভাবে না, হবে। একদমই না, একদমই না। এরকম কোনো জায়গায় আসলে এটাকে স্কিপ করে চলে যাবে। ওকে ফাইন, তোমাদের কারো আচ্ছা। আর কিছু বলার না থাকলে আমরা একটু গ্রামারে যাই, আমরা যেন তোমাদের ভাইয়া আমার বলার আছে। ইয়েস ইয়েস। ভাইয়া আমার তাসফিয়া একটা মিনিট, হ্যাঁ বলো। ভাইয়া আমার ইংলিশ বাক্যটা বাংলাতে ট্রান্সলেশন করতে একটু সমস্যা হয়। মানে আমি অনেক চেষ্টা করি কিন্তু বাংলায় কোনোভাবে আনতে পারি না তেমন একটা। কিছু কিছু ওয়ার্ড পরিচিত কিন্তু গোটা এটা কিন্তু বাক্য খুব ইম্পর্টেন্ট তেমন একটা। হাসান, তুমি নিশ্চয়ই জানো ঢাকা ইউনিভার্সিটির বাংলা রিটেনে এরকম একটা টার্ম থাকে, ইংরেজি টু বাংলা, অর্থাৎ ইংরেজি দেওয়া থাকে, তোমাকে ওটা অনুবাদ করতে হবে। হ্যাঁ, এটা আমি সহজ মানে কেমন ভাবে বললে আমার কাছে অনেকটা ইজি হবে। এটার জন্য একটা কাজ করতে পারো তুমি, প্রতিদিন বাংলা এবং ইংরেজি দুটো পত্রিকা পড়তে পারো। সাধারণত কি হয় যে ট্রাই করবা আগে বাংলাটা পড়ার, দেন হচ্ছে ধরো ইংরেজি পত্রিকাটা পড়বা। ধরো বাংলা পত্রিকায় তুমি আজকে জানো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি হচ্ছে রাষ্ট্রপতি হইলেন। এখন এই এটা তো বাংলাতে একটা হেডলাইন থাকে, ধরো একটা পত্রিকায় বড় করে ছাপানো আছে যে হ্যাঁ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল বা এরকম কিছু। এখন এই সেম থিমেরই একটা টাইটেল কিন্তু ইংরেজি পত্রিকায় ইংরেজিতে দেওয়া। তো তখন তুমি রিলেট করতে পারছো যে আচ্ছা বাংলাতে এটা কিভাবে বললো, ইংরেজিতে তো এটা কিভাবে বলা যায়। তো এটা না ডেইলি প্রসেস, তুমি এটা একটা ইউটিউব ভিডিও দেখে যেমন তুমি হাউ টু সুইম শিখতে পারবো না, কাইন্ড অফ এরকম। সো তোমাকে ডেইলি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে তাসফিয়া, বলো। ভাইয়া, আমাদের তো গ্রামারের তুমি বললা যে আমাদের অনেকগুলা 20টা মানে ইউনিট শেষ করতে লাগবে, হুম 12 দিনে হবে। তারপর ফের আমাদের এতগুলা গ্রামার আছে, টোফেলটা তো ভর্তি গ্রামারে ব্যতিক্রমে। তো হুম হুম যেখানে
গ্রামারটাই আমাদের কমপ্লিট হচ্ছে না, ওখানে টোফেল পড়তে গেলে তো ব্যতিক্রম, তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যেমন আমি টোফেল ওই দিন করতে গেলাম, মিলাচ্ছি তো যাই দেখতেছি গ্রামার অনুযায়ী তো আমার ঠিক হচ্ছে, কিন্তু টোফেলের ব্যতিক্রম নিয়ম ওখানে হয়েছে। তো সাধারণ নিয়মগুলো আমি ভুলে যাচ্ছি, এতগুলো আমার কমপ্লিট হচ্ছে না। তো এখানে কি করবো, এতটা গ্রামার এভাবে কি হয়? তুমি কি শেষ করাবা এইভাবে? তাছাড়া এইটার জন্য হইলেও আমি এখনই বলবো, প্লিজ যারা এই ধরনের প্রশ্ন করছো, এই প্রশ্নের একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা এখনো ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্নটা সেটা ধরতে পারছো না। এখন এইটা মানে এটার জন্য হইলেও তাছাড়া তোমাকে অ্যাটলিস্ট 10 বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে। তুমি কখনোই সিম্পল কোনো গ্রামার দিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট মানে দিতে পারবা না। তোমাকে সবসময় এক্সেপশনাল যে গ্রামার গুলো সেগুলো থেকে প্রশ্ন করবে। এখন সেগুলোর জন্য টোফেল ইম্পর্টেন্ট। এন্ড এটা কিন্তু বিষয় না যে টোফেল শুধুই এক্সেপশন নিয়ে কাজ করছে। টোফেলের বেসিক থেকে সবকিছু নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং আমরা টোফেলটাকে এই যে একটু পর আমরা টোফেল শুরু করব সেটাই আমরা আলোচনা করব। যেমন দেখো আমরা কিন্তু আছে সাবজেক্ট ভার্ব, দেন হচ্ছে এই যে এই কমপ্লিমেন্ট, এই ধরনের টার্মগুলো দিয়ে শুরু করব। সেগুলোর শেষে থাকছে হচ্ছে তোমার বেশ কিছু এক্সেপশন বা এই যে এক্সারসাইজে। তো এটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু না। এবং ভাই আমি আরেকবার বলতেছি, প্লিজ কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি মিস না করতে চাও, বা মনে করো যে ভাই লাইফে তো একবারই অ্যাডমিশন দিতে পারবো, ভালো করে দেই যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারি, ঘুরতে না। বেশ কিছু জায়গা আছে ঘোরার, এই যে কার্জন আছে, মল চত্বর আছে, আরো কি কি, হ্যাঁ, কার্জন, মল চত্বর, দেন ফুলার রোড, এই জায়গাগুলো। সো মানে আমি বলি কি যে একটা বার যেহেতু সুযোগ আছে, একদম ভালোভাবে পরিশ্রম কর, মানে ভালোর যেন শেষ না থাকে। তিনটা জিনিস, মানে আমি জাস্ট তিনটা জিনিস বলবো। প্রথমত একটা কোশ্চেন ব্যাংক, একদম হুবহু। তোমাকে আমি বলি যে 5 দিন সময়, তোমার হাতে 5 দিন সময়। কেউ যদি আমাকে 5 দিন পর এসে বলতে পারো যে ভাই ঢাকা ইউনিভার্সিটির যতগুলো কোশ্চেন এ পর্যন্ত আসছে এই বি ইউনিটের, বা ইভেন আগে যে ওটা ডি ইউনিট ছিল, বি আর ডি, তো আমি সবগুলো কোশ্চেন আমি দেখে ফেলেছি, পারি বা না পারি পরের বিষয়, অ্যাটলিস্ট আমি দেখছি। আমি তোমাকে বলতে পারবো যে এখন তুমি বুঝে গেছো যে আমি কি করব, কোনটা বাদ দেওয়া উচিত, কোনটা আমার পড়া উচিত। দ্যাটস ইট। সেকেন্ডে চলে আসো, তোমার হচ্ছে ডেইলি বেসিসের যে টাস্কগুলো, ওভার থিঙ্কিং করি বেশি, কাজ করি কম। যেমন আমি তোমাকে বললাম আজকে ইউনিট 1টা পুরোপুরি দেখা, তুমি যদি এখন ওভার থিঙ্কিং না করে ইউনিট 1-এর যা আছে সব পড়ে ফেলো, টোফেলের আজকে যে পড়াটা সেটা করে ফেলো, দেন নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে পরের ক্লাসের মানে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো ডেইলি বেসিসের কাজগুলো শেষ করতে হবে। এন্ড থার্ড, প্রচুর এক্সাম দিতে হবে। তিনটা জিনিস আবারও বলছি, প্রথমে কোশ্চেন প্যাটার্ন, দেন ডেইলি কাজ ঠিক মতো করা, থার্ডে গিয়ে চলে আসতেছে প্রচুর প্র্যাকটিস করা। তো এই তিনটা কাজ করলে না। সো আই গেস ভাইয়া আর ইয়েস, হচ্ছে, মেজবাউ প্লিজ বলো। যে ভাইয়া যেটা বলতেছিলাম যে আপনি বললেন যে ফার্স্ট পেপার থেকে ভোকাবুলারি পড়তে হবে, তো কিভাবে আমি প্রত্যেকটা লিসন থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি বের করব, এবং এখান থেকে কি সিনোনিম অ্যান্টোনিম সহকারে পড়বো কিনা, বা শুধু অর্থটা পড়বো আর কি, এটা জানতে চাচ্ছিলাম। খুবই খুবই গুরুত্বপূর্ণ মেজবাউ, খুব ভালো একটা কোশ্চেন। প্রথমত এই জন্যই আমি ইংরেজির জন্য যে 4টা বই তোমাদেরকে ফলো করতে বলছিলাম, যারা পেইড ব্যাচে আছে সবাই জানো। প্রথমটাই হচ্ছে টোফেল গ্রামারের জন্য, এক্সেপশনাল গ্রামার, হাই ফ্রিকোয়েন্সি কিছু কনসেপ্টের জন্য। সেকেন্ডে চলে গেছে তোমার কম্পিটিটিভ এক্সাম, বা তোমরা মাস্টার অনেকে ফলো করো, বা যে কোনো বই। তো এই টোফেলের গ্রামারটা ইমপ্লিমেন্ট করবা কোথায়? টোফেলে তো এত এত প্র্যাকটিস নাই। এই কম্পিটিটিভ এক্সামে এসে তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা বিসিএস এ কি কি কোশ্চেন আসছিল, ওই ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন আসছিল, তখন তুমি প্র্যাকটিস করতে পারতেছো। থার্ড যে বইটা সেটাই হচ্ছে টেক্সট প্যানাসিয়া বা টেক্সট হ্যাক্স বা টেক্সট রিলেটেড একটা বই। এই বইয়ে তুমি পাবা টেক্সটের ইম্পর্টেন্ট সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, বা যেগুলো আগের বার আসছিল সেগুলো। আর সাথে তো আমি তো আছি, আমি তোমাদেরকে টেক্সট বেস একটা নোট দিচ্ছি, সেখানকার বেশ কিছু ওয়ার্ডস তোমরা এখানে দেখতে পারো, দিয়ে ওটার সাথে টেক্সট একটা মিলাতে পারো। দেন কোনো প্রবলেম হলে আমরা আবার তখন এটা ক্লাসে আলোচনা করছি। টেক্সট শেষ। এবং 4 নাম্বার আরেকটা থাকতেছে, সেটা হচ্ছে এক্সট্রা একটা ভোক্যাবের বই, যেটা যারা কেউ যদি আইবিএ প্রিপারেশন নাও, কেউ যদি বিইউপি তে এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নট অনলি টেক্সটের টার্মগুলো ইম্পর্টেন্ট না, অবশ্যই বাইরের ভোক্যাব গুলো ইম্পর্টেন্ট। সেটার জন্য তোমাকে একটা ছোট সাইফুস স্টুডেন্ট ভোক্যাব, আমার এখানে কোথায় আছে, সাইফুস স্টুডেন্ট ভোক্যাব বা এই ধরনের একটা বই
তুমি প্রতিদিন 10টা-20টা করে দাগাবে। আমি আজকে যেমন বলে দিব যে প্রথম এই 10টা ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে। সো 40 দিন অ্যাটলিস্ট তোমার যেন 400টা ওয়ার্ড তোমার মনে থাকে। এই তো সিম্পল। ভাইয়া সেই হিসাবে আপনি যেটা বলতেছেন তার মানে হচ্ছে টেক্সট ট্যাক্সে হচ্ছে আপনার প্রত্যেকটা লেসন থেকে অনেকগুলো করে ভোকাবুলারি দেওয়া আছে, সেই হিসাবে আমার হচ্ছে সবগুলো পড়া তো লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট না, এভাবে পড়লে হবে। এই যে বুঝতে পারছো মেজবাউ, সবগুলো পড়া লাগবে না। এটা বোঝার জন্য তোমাকে ওই যে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালিসিস, সেটা করা। এর বাইরে আর কিছু না। ভাইয়া, কোশ্চেন আচ্ছা, লাবণ্য বলো। কোশ্চেন তো রিপিট হয় না, বাট একই কোশ্চেন ডিইউতেও আসে, জাহাঙ্গীরনগরেও আসে, জগন্নাথেও আসে, এরকম দেখেছি আমি যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেছিলাম। এটা তো স্বাভাবিক, রিপিট হয়। ইভেন সব থেকে বেশি রিপিট করে রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, 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 একজন হাত তুলেছো। আমি আমি শুরু করতে পারছি না যেহেতু তোমরা বাইরের অনেক স্টুডেন্ট আছো। ওকে, ফাইন। সো আমরা টোফেলটা জাস্ট একটু দেখে ফেলি। টোফেলটাকে আমরা তুমি আজকে ডিকেট রাইটিং পার্ট কিভাবে শুরু করা যায়। ওকে, ফাইন। রিটেন, এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গা যে রিটেনে কি করতে হয়। তুমি যতই এমসিকিউ তে পার পেয়ে যাও না কেন, রিটেনটা সব থেকে ইম্পর্টেন্ট। রিটেনের কনসেপ্টটা আমি তোমাকে একটু দেখাই। একটা খাতা, এই যে ইংলিশের রিটেনের জন্য এই এক পেজ এনাফ। মানে তোমাকে দিবে হচ্ছে এই একটা পেজ, এই পর্যন্ত একটা থাকবে, এই পর্যন্ত একটা থাকবে। এই এক পেজে তোমাকে রিটেন লিখতে হবে ইংরেজির। So, এখানে থাকবে 10 মার্ক, এখানে থাকবে 10 মার্ক, 20 মার্ক শেষ। ক্যান ইউ ইমাজিন এইচএসসি তে যে স্যার পেজ স্যার লুজ এই কাজ করে আসছো তোমরা, বা আমিও তো করি। এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে না। একটা ছোট্ট করে বক্স দেওয়া থাকবে, এখানে লিখতে হবে তোমাকে প্যারাগ্রাফটা। এখানে একটা বক্স দেওয়া থাকবে, এখানে তোমাকে লিখতে হবে আর যেটা থাকবে সেটা। তো ছোট্ট একটা জায়গা। তো বুঝতে পারতেছো লিখার ধরন কেমন হতে হবে। বাকিদেরকে টপকানোর জন্য রিটেনে পাস করবে 6 থেকে 7 হাজার, বা 6 থেকে 7 হাজার স্টুডেন্টদের আসলে রিটেন খাতা কাটা হবে। দেন ওই 6 থেকে 7 হাজারের অ্যাটলিস্ট ওই তো আরেকটু বেশি হবে। দেন ওদেরকে ফাইনালি চান্স দেওয়া হয়। সো রিটেনটা এখানে ইম্পর্টেন্ট। এখন প্র্যাকটিসের জন্য এই যে ইউনিট বেস, যেমন আজকে আমরা 4টে ইউনিট শেষ করলাম, 4টা লেসন। এই 4টা লেসনের যে রিটেন পার্টটা শেষে আছে সেটা তুমি দেখো। এবং আমি উইকলি একটা এক্সাম নিব। সো উইকলি এক্সামে কিন্তু একটা রিটেন পার্ট থাকবে। সেই রিটেনটা আমি তোমার দেখবো যে আচ্ছা কি কি ভুল হচ্ছে। তো দেন এটা নিয়ে তোমার সাথে পার্সোনালি কথা বলবো। এবং আমাদের গ্রুপে কিন্তু খুব বেশি মেম্বার নাই, আমরা মাত্র 30 জনের মতো স্টুডেন্ট আছি। সো আমার এটা খুব আহ, কঠিন হবে না যে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি গাইডলাইন দেওয়ার। ওকে, আমি একটু শেয়ার করি। আর কোনো কোশ্চেন না, যারা একটু ধৈর্য নিয়ে আছো, আমরা এটা শেষ করে আমরা তোমাদের সাথে আলোচনা শেষ করবো। তো আমরা একটু টোফেলে যাই। এখন অনেকে কিন্তু টোফেলের কনসেপ্টটা ধরতে পারো না। মনে করো যে ভাই টোফেল না জানি কি, টোফেল বাদে তো আমি একটা নর্মাল একটা বই দেখে ফেললেই তো হয়। তো এটা দরকার নেই। এখানে দেখো, টোফেলের শুরু হবে হচ্ছে তোমার পেজ 39 থেকে। টোফেল শুরু হবে 39 থেকে। এখন 39-এর ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট। তোমরা নিশ্চয়ই জানো যে হোয়াট ইজ সাবজেক্ট। তো আমি বলি যে সাবজেক্ট একটা মাস্ট। ইংলিশ যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু থাকতেই হয়। এখন যেই জায়গায় সাবজেক্ট থাকে না ওখানে আমরা ধরে নিই যে ইউ আছে। যে আমি বলি ডু ইট, তখন ইন্ডিভিজুয়ালি বোঝা যায় যে ইউ ডু ইট, রাইট? সো এরকম। সো যে কোনো জায়গা থেকে সাবজেক্টের কনসেপ্টটা তুমি এখানে কয়েকটা এক্সাম্পল পড়ে ফেলবা। যে কয়েকটা এক্সাম্পল আছে সেটাই এনাফ। দেন আসো এক্সাম্পলস অফ সাবজেক্ট। উই গার্লস, দেখো একটা সাবজেক্ট। জর্জ, ম্যারি, জন অ্যান্ড আই, এই যে ওয়ান্টের আগে অর্থাৎ ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট। দ্য ওয়েদার, এখানে ওয়াজ আছে, সেটা একটা সাবজেক্ট। ক্যান্সিলড, এটা একটা ভার্ব, তার আগেরটা পুরোটা সাবজেক্ট। দ্য কেমিস্ট্রি প্রফেসর, দেখো কত বড় একটা সাবজেক্ট। দ্য ব্যাংক। এই তো বেসিক। এটা কি খুব কঠিন? অনেকে ভাবো যে আচ্ছা টোফেল মনে হয় খুব না জানি কি। কিছুই না। এরপরে চলে আসো ইট। ইট ইম্পার্সোনাল একটা ভার্বকে রিপ্রেজেন্ট করছে, যেটার কোনো পার্সোনিফিকেশন নাই। ইট রেইনস, যেখানে আমরা কোনো পার্সনকে পাচ্ছি না, হি শি এরকম কিছু পাচ্ছি না, তখন সেখানে আমি ইট ব্যবহার করছি। ইট ইজ হার্ড, রাইট? এটা একটা কনসেপ্ট। এখন দেয়ার একটা সিউডো সাবজেক্ট। দেয়ারটা কি? একটা সিউডো সাবজেক্ট, যেটা আহ, মানে বলা যায় যে কি বলবো, দেয়ার আর মেনি স্টুডেন্টস এরকম টাইপের। দেয়ার ওয়াজ,
ওয়াজ দেয়ার আ ফায়ার, মানে কনসেপ্টটা এরকম যে দেয়ারটাকে মনে হতে পারে সাবজেক্ট, বাট এটা সাবজেক্ট না। সো দেয়ার ওয়াজ আ ফায়ার, এই ফায়ারটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ দেয়ার আ ফায়ার, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, এই যে মেনি স্টুডেন্ট এটা হচ্ছে মেইন সাবজেক্ট, দেয়ারটা সিউডো সাবজেক্ট। ওয়ার, দেয়ার, ঠিক একটা কোয়েশ্চেন ফর্ম, তো সেম মেনি স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট। শেষ। তুমি যখন এরকম ভাবে আগাচ্ছ, আমি কিন্তু আবারও বলছি, গ্রামারকে তুমি বেজ আকারে আগাচ্ছ না, তুমি জাস্ট এখান থেকে জানছো, দেন তুমি যাচ্ছ সাবজেক্ট রিলেটেড কি কি আগে কোশ্চেন আসছে সেটার জন্য তুমি চলে যাচ্ছ মাস্টারে, অর্থাৎ মাস্টার যে বইটা, দেন তুমি যাচ্ছ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে, সেখানে তোমার মনে করো এই যে সাবজেক্ট শেষ, তুমি এখন মাস্টার বইটা খুলো বা একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই খুলো, দেখো ওখানে সাবজেক্ট রিলেটেড এর আগে কোথায় কি প্রশ্ন আসছে সেটা চলে আসছে। এখন তুমি কি এই সাবজেক্ট রুলস মুখস্থ করছো, গ্রামার দেখছো? একদমই না, একদমই করা যাবে না। তোমাকে দেখতে হবে কোশ্চেন কিভাবে আসছে, কিভাবে কোশ্চেন গুলো আসছে, রিপিট হয় কিন্তু কোশ্চেন প্যাটার্নটা সাবজেক্টের কি সেটা ফাইন্ড আউট কর। ভার্বে চলে আসো। ভার্বের কনসেপ্টটা তো আমরা জানি সাবজেক্টের পরেই, এবং এটা কি বলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই ইএস যুক্ত হয়, এগুলো তোমরা জানো। দে হেড স্পিনাচ, জন ড্রাইভস টু ফাস্ট, কয়েকটা এক্সাম্পল পড়লেই হবে। দেন একটা অক্সিলারি টার্ম চলে আসে যেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলি, ইজ গোয়িং, হ্যাজ বিন রিডিং, এগুলো আমরা টেন্সে গিয়ে আরো পেয়ে যাবো, তো সেখানেও কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। এখন দেখো, শি উইল গো, ইজ, মাস্ট হ্যাভ গান, হ্যাজ গান, ইজ ওয়াচিং, ওয়াজ রেইনিং। তার মানে একটা দেখো, একটা মেইন ভার্ব থাকছে, একটা অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকছে, একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকছে, একটা অক্সিলারি ভার্ব থাকছে, সো এরকম টার্ম। কমপ্লিমেন্ট, এখন বলতে পারো ভাই অবজেক্ট আর কমপ্লিমেন্ট কি? যে কোনো অবজেক্টই কমপ্লিমেন্ট, বাট যে কোনো কমপ্লিমেন্ট আসলে অবজেক্ট না। আমরা জানি অবজেক্ট বলতে বোঝাই যে আসলে কর্ম, রাইট? কর্ম, বা আমরা যেটাকে বাংলাতে বলি যে আমি ভাত খাই, আমি ভাত। সো দেখো, আমি বলছি বাংলাতে আমি এই আমিকে বলছি কর্তা, ভাতকে বলছি কর্ম, আর খাইকে বলছি ক্রিয়া, রাইট? সো আমরা এটা একটা কথা বলি যে কর্তা কর্ম ক্রিয়া বাংলা চলে এই নিয়া, রাইট? এখন ইংরেজির ক্ষেত্রে আমি বলি আই ইট রাইস। আই ইট রাইসের ক্ষেত্রে দেখো শুরুতে আছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, দেন এখানে চলে আসে ভার্ব, দেন এখানে চলে আসে অবজেক্ট। আমি কি খাই, কি দিয়ে যে প্রশ্নগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা জানি যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে দেখো ইংরেজির ক্ষেত্রে কিন্তু ইংরেজির ধর্ম কি, যে কর্তা ক্রিয়া কর্ম, এই হচ্ছে ইংরেজির ধর্ম। এটা তো কর্তা, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কর্ম। সো এই অবজেক্টটা থাকে। এখন কমপ্লিমেন্টটা আসলে কেন ডিফারেন্ট অবজেক্টের থেকে? কমপ্লিমেন্ট আসলে না কিছু একটাকে রিপ্রেজেন্ট করছে, যে আসলে জন কি কিনছে, জন কিনছে একটা কেক, জন বট আ কেক। এখন সেটা কখন, সেটা ইয়েস্টারডেতে, এটা করছে মডিফাই। সো এটাকে আমরা বলছি মডিফায়ার, এটা নিয়ে আমরা আলোচনা করব। সে কখন কেকটা কিনছে, ইয়েস্টারডেতে। কি কিনছে, একটা কেক। সো এটাকে তুমি একটা সাবজেক্ট অবজেক্ট বলতে পারো, কিন্তু যেহেতু এটা একটা পূর্ণতা দিচ্ছে যে জন আসলে কি কিনছে, একটা কেক কিনছে, এই জন্য এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, জাস্ট বিকজ এটাকে কমপ্লিট করছে সেন্টেন্সটাকে। যদি আমি বলতাম জন বট ইয়েস্টারডে, মানে হোয়াট ডিড জন বাই ইয়েস্টারডে, তো তখন জিনিসটা হয়ে যেত জন বট আ কেক ইয়েস্টারডে। সো আ নিউ কার, ড্রাইভিং আ নিউ কার, কি চালায়, আ নিউ কার, হোয়াট, আ নিউ কার। সাম ওয়াটার, she saw John at movies last night, কাকে দেখলো, জনকে দেখলো। they called Mary, কাকে ডাকলো, ম্যারিকে ডাকলো। he was drinking a cigarette, smoking a cigarette, what, a cigarette। ব্যাপারটা এরকম। সো কমপ্লিমেন্ট বোঝাও খুব কঠিন কিছু না, একটা সাবজেক্ট থাকছে, দেন একটা ভার্ব থাকছে, দেন বাকি যেটা থাকছে সেটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। তুমি যে কোনো জায়গাতে দেখো একটা সাবজেক্ট থাকছে, একটা ভার্ব থাকছে, এন্ড বাকি যেটা থাকছে সেটাকে বলছি কমপ্লিমেন্ট। এই পর্যন্ত। বাট ইয়েস্টারটাকে বলছি মডিফাই। আমরা এখন ওই মডিফাইটা নিয়ে আলোচনা করব। মডিফাই করছে তিনটা ক্ষেত্রে মডিফাই করতে পারে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে জায়গা, আর একটা হচ্ছে ম্যানার বা কিভাবে হচ্ছে জিনিসটা, সেটা একটা অ্যাকশনের এই তিনটা ফর্ম হতে পারে। সময়টা কিভাবে, ইন দ্য মর্নিং, কোথায়, অ্যাট দ্য ইউনিভার্সিটি বা অন দ্য টেবিল,
আর ম্যানার হতে পারে দেখো হারিডলি বা খুব দ্রুত হতে পারে, যেমন এখানে একটা ভেরি ফাস্ট, এটা একটা ম্যানার এটা। সো দেখো এক্সাম্পল অফ মডিফায়ার হিসেবে দেখো জন সাবজেক্ট ভার্ব কিনেছিল, কমপ্লিমেন্ট একটা বুক কোথায়, এট দ্য বুক স্টোর, এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। জিল সাবজেক্ট সুইমিং করছিল, ওয়াজ সুইমিং কোথায়, ইন দ্য পুল, কখন, ইয়েস্টারডে। সো দুটো আছে, একটা প্লেস একটা হচ্ছে টাইম। সো এরকম ভাবে কয়েকটা এক্সাম্পল যদি তুমি দেখে ফেলো, আই গেস এইটা কিন্তু খুব কঠিন কিছু না এটা। এখন আমরা এক্সারসাইজে চলে যাব। আমাদের টোফেলের ফার্স্ট এক্সারসাইজ সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টকে খুঁজে বের করা। তাহলে দেখো তো, আমি যদি একটু তোমাদেরকে হেল্প করি, জর্জ সাবজেক্ট, ইজ কুকিং, দেখো ইজ কুকিং এটা চলে যাচ্ছে হচ্ছে তোমার ভার্ব, ডিনার এবং এই যে টু নাইট এটা কিন্তু মডিফায়ার। হেনরি অ্যান্ড মার্সিয়া পুরোটাই সাবজেক্ট, হ্যাভ ভিজিটেড ভার্ব, দ্য প্রেসিডেন্ট এটা কমপ্লিমেন্ট। উই ক্যান ইট লাঞ্চ কমপ্লিমেন্ট, ইন দিস রেস্টুরেন্ট এটা কিন্তু একটা প্লেস, দেন টুডে এটা চলে যাচ্ছে টাইম, রাইট? সো এরকম ভাবে এই 10টা প্র্যাকটিস। লাস্ট ওয়ানটা দেখো, পল উইলিয়াম অ্যান্ড ম্যারি পুরোটাই সাবজেক্ট, ওয়্যার সুইমিং পুরোটাই ভার্ব। ওয়েট, আমার আব্বু ফোন দিছে, আমি জাস্ট একটু কলটা ধরি। ওকে, সরি এভরিওয়ান। কি ব্যাপার, এখনো কি কেউ জয়েনের জন্য রিকোয়েস্ট করতেছে নাকি? একটা মিনিট। ওকে, সো দেখো তাহলে আমরা এই হচ্ছে এইভাবে করে আমরা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এবং মডিফায়ার 4টা টার্মই শেষ। এখন তাহলে দেখো তোমার কাজ কি, সাবজেক্ট রিলেটেড যত কোশ্চেন আছে সেটাতে চলে যাওয়া, মাস্টার অথবা তোমার কাছে যে বইটা আছে। ভার্ব রিলেটেড সব কিন্তু শেষ হয় নাই, মনে রাখো। ভার্বের কিন্তু আমরা ইন্ট্রানজিভ, দেন হচ্ছে আরো যত ফর্ম আছে সব ভার্ব কিন্তু আমরা এখানে শেষ করি নাই, জাস্ট বেসিক টার্মটা শেষ করা হয়েছে। সো ভার্বে কিন্তু এখনই গিয়ে তুমি ওই মাস্টার বা ওই কম্পিটিটিভ এক্সামের বইতে গিয়ে কিন্তু হারাই ফেলবা। সো ভার্বটা বাদ দাও, সাবজেক্ট, সাবজেক্টের টার্মটা এখান থেকে ইম্পর্টেন্ট। মডিফায়ার তুমি দেখে ফেলতে পারো যে আচ্ছা মডিফায়ারের কনসেপ্ট গুলো কি সেটা। তো এইভাবে করে যখনই টোফেলের একটা টার্ম শেষ হবে তখনই চলে যাবো কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিসের জন্য। আর ওই প্র্যাকটিসটাকে যাচাই করার জন্য যে তোমার প্র্যাকটিসটা ফুলফিল হয়েছে কিনা বা তুমি আটকে যাচ্ছ কিনা, এটার জন্য আমি তোমাকে এক্সামের মধ্যে ফেলাবো। সো আমি তোমার পার্সোনাল যে এক্সাম, এবং আমি এক্সামের সব থেকে আমার যে ইন্টারেস্টিং ফ্যাক্টটা সেটা হচ্ছে আমি কিন্তু প্রচুর মানে কি বলি গিফট দিই বা বলতে পারো প্রাইজ দিই। সো এক্সামে যে ফার্স্ট হয়, সো অবশ্যই তার বইয়ে আমার তার তার ঘরে আমার বই চলে যায়, মানে আমি কিন্তু কি বলে ই দেই, ওই কুরিয়ার অ্যাড্রেসে বই পাঠাই। সো অবশ্যই যে ফার্স্ট হবে আমি কিন্তু তাকে ধরে রাখবো যে আচ্ছা আমার এখানে যেই 3জন 4জন শুরুর দিকে থাকছে তারাই হয়তো বা চান্স পেয়ে যাবে। এটা যে কোনো জায়গাতেই করা হয়, তো এটা একটা ইম্পর্টেন্ট। সো এই জায়গায় উম হ্যাঁ, ভার্ব নিয়ে আলাদা ক্লাস হবে অবভিয়াসলি। ভার্ব নিয়ে কিন্তু আমাদের এখানেই আছে, তুমি টোফেলে দেখবা ভার্ব নিয়ে আলাদা একটা জায়গা আছে। এখন লাস্ট টপিক, এটা দিয়ে আমরা শেষ করব। অলরেডি দেখো আজকে আমাদের কিন্তু 11টা 2 বেজে গেছে। আমার লাস্ট ইয়ারের কথা মনে আছে, লাস্ট ইয়ারে আমরা 12টা 30 পর্যন্ত ক্লাস করছিলাম রাত্রে, যদিও অ্যাডমিশনের শুরুর দিকের টাইমটা ছিল তখন। তো এমন হয়েছে যে আমরা আলোচনা করতেছি, ডিসকাস করতেছি যে ভাইয়া এটা কিভাবে ওইটা কিভাবে, ইভেন আমি ভুল করে ফেলছি, তো তখন আবার সলভ হয়েছে আরেকজন। তো এইটা একটা লার্নিং প্রসেস, ইভেন আমার এটা খুব হেল্প হয় তোমাদের কাছ থেকে অনেকভাবে শেখার। ওকে, নাউন ফ্রেজে চলে যাই। নাউন ফ্রেজের টার্মগুলো দেখো, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। আমি বলে দিচ্ছি, তুমি বাংলাদেশের যে কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যে কয়েকটা, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, যে কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, 70% ইউনিভার্সিটিতে তোমার এই নাউন কাউন্ট এবং নন কাউন্ট এবং কাউন্ট নাউন থেকে প্রশ্ন আসবে, মানে অ্যাটলিস্ট একটা না একটা প্রশ্ন পাবাই। এখন তাহলে কি করবা, এই নন কাউন্ট অথবা কাউন্ট নিয়ে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো, আইডিয়া পেয়ে যাবা।
এখন কিছু জিনিস আছে তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে এই যে দেখো এরকম বক্স, টোফেলের এই বক্সটা, এরকম অনেক বক্স আছে টোফেলে, যেটা তোমার মানে একদম ঠোঁটের নাগালে রাখতে হবে। ব্যাপারটা এরকম। সো দেখো পার্সনকে আমরা প্লুরাল করছি পিপলে, ফুট, ফিট, ওমেন, ওমেনে, চাইল্ড, চিলড্রেনে, মাউস, মাইস, এগুলো তোমরা জানো। টিট, টেট, কেভেন, আমরা ডেটাম, ডেটা, দেন আমরা ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়া, বা এই ধরনের আরো কিছু আছে যেগুলো কিন্তু তোমরা ওই প্র্যাকটিসে গিয়ে কিন্তু পেয়ে যাবা, যেগুলো হচ্ছে আহ, একটু ডিফারেন্ট। ওকে, কিছু আছে যেগুলো তোমার জানা উচিত অ্যাজ এ নন কাউন্ট নাউন। এখন আমার নিশ্চয়ই বলার দরকার নাই যে কোনটা কাউন্ট কোনটা নন কাউন্ট, মানে যেটা গণনা করতে পারছো না সেটাই নন কাউন্ট। আমি কিন্তু পানিকে গণনা করতে পারি না যে কতটুকু পানি আছে। আমি কিন্তু আমি গণনা করতে পারি যে আমার কাছে 1 গ্লাস পানি আছে, আ গ্লাস অফ ওয়াটার। তো যখন কোনো কিছু, যেমন গ্লাসটাকে তুমি গণনা করতে পারো, তো এই গ্লাসের মধ্যে তুমি যখন পানি ঢেলে দিচ্ছ, তখন যখন বলছো গ্লাস অফ ওয়াটার, তখন সেটাকে কাউন্ট করতে পারছো। ঠিক সেরকম চাল, ডাল, এরকম কিন্তু তোমরা গণনা করতে পারো না। তো সেরকম কিছু আছে যেগুলো সব সময়ই তোমরা গণনা করতে পারবা না, যেমন বালি, নিউজ, মিজেলস বা হাম। এরকম কিন্তু এই যে এস আছে দেখে যেটা কাউন্ট করা যাচ্ছে বা প্লুরাল, এমনটা না। এরকম আরো অনেক তোমার টার্ম আছে যেগুলো হচ্ছে রোগ, যেমন মামস, এটা একটা রোগ, রিকেটস, এটা একটা রোগ। এগুলো কিন্তু তুমি কখনোই কাউন্ট করতে পারছো না। ফুড, সোপ, ইনফরমেশন, ইকোনমিক্স, ফিজিক্স, মিট, অ্যাডভার্টাইজিং। এখানে একটা দেখো ছোট্ট করে একটা নোট দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট যদি থাকে তখন সেটা কাউন্ট, যখন অ্যাডভার্টাইজিং থাকছে সেটা তখন নন কাউন্ট। ম্যাথমেটিক্স, ফিজিক্স, এরকম যত এস জাতীয় যে আছে, ইকোনমিক্স, সেগুলো নন কাউন্ট। হোমওয়ার্ক, এটা একটা নন কাউন্ট। এটা যে কতবার আসছে তুমি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, অনেকবার এই হোমওয়ার্কটা আসছে। দেন মানি, এটা তো তোমরা জানোই যে টাকা হচ্ছে নন কাউন্ট একটা নাউন। তাহলে এখন আমাকে বলো, বিশেষ করে তাসফিয়া, তোমার যে কনসেপ্টটা, তুমি বলো এখানে এই ইররেগুলার যে নন কাউন্ট সেগুলো আসবে, নাকি এখানে দিয়ে দিবে আহ এই ইউ কান্ট সে মিল্ক, এটা ইউ কান্ট সে ওয়াটার, এটা। তো এটা তো রেগুলার, এটা তো জানা যায় যে ওয়াটারকে গণনা করতে পারো না। কিন্তু তুমি কি জানো যে হোমওয়ার্ককে গণনা করা যায় না? তুমি কি জানো যে আচ্ছা ঠিক আছে, আহ মিজেলস কে তো গণনা করা যায় না? তো এটাই হচ্ছে ডিফারেন্ট। এইটাই, এই জিনিসগুলোই টোফেলে এভাবে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেওয়া আছে যে ভাই এগুলা হচ্ছে এক্সেপশনাল, এগুলা এক্সেপশনাল, এগুলো আসবে। এভাবে নোট আকারে বেশ কিছু জিনিস দেওয়া আছে। আচ্ছা, আমরা শেষের দিকে আছি। আমরা এই যে এই এক্সাম্পল গুলো অনেক জায়গায় উঠায় দেয়, বিশ্বাস করো তোমরা টোফেলটাকে অ্যাজ আ সোর্স কাউন্ট করো, দেন তোমরা চলে যাও ইসিই বা হচ্ছে ওই প্র্যাকটিসিং এ, তোমরা রিলেট করতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট জাস্ট আমার টোফেলটা। আমি আমি শিওর তোমাদেরকে কোনো কোচিং ইনস্টিটিউশনে কোথাও টোফেলের নাম নিবে না, তারা তাদের শিটস গুলো দিয়ে দিবে গ্রামারের, এবং বলবে এই রুলস গুলো থেকেই তোমরা পড়ো, এবং সেটাও কাজে দিবে। আমি বলছি না যে কাজে দিবে না, যাই পড়ো না কেন কাজে দিবে। বাট সিস্টেমিক্যালি, মানে সিস্টেমেটিক্যালি যদি তুমি পড়ো টোফেল, দেন প্র্যাকটিস, আর কিছুই না, শেষ। গ্রামারের জন্য এনাফ। প্র্যাকটিসিং এ গিয়ে তুমি আটকাবা, প্র্যাকটিসিং এ গিয়ে তুমি তখন নিজেকে প্রশ্ন করবা যে ভাই এটা তো এক্সেপশনাল, এটা তো ওইভাবে না। তখন তুমি তোমার মতো করে মাইন্ডসেটে একটা কনসেপ্ট রেডি করে রাখতে পারবা। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফর গ্রামার। এখন চলে আসো এই জায়গাটা, এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, কাউন্ট আর নন কাউন্ট চেনার সহজ উপায় হচ্ছে তুমি প্রশ্ন করবা ওয়ান ইনফরমেশন। আচ্ছা, একটা ইনফরমেশন কি হয়? এই যে মনে হতে পারে যে একটা ইনফরমেশন তো হয়, কিন্তু তুমি যখন দেখলা যে ভাইয়া ইনফরমেশনটা এক্সেপশনাল, ইনফরমেশনকে তো আমরা কখনো কাউন্ট বলতে পারি না, তখন এটা বাদ। এখন এটা বলতে পারো না ওয়ান ওয়াটার, ওয়ান মানি, তখনই সেটা নন কাউন্ট। এটা একটা। এখন এক্সারসাইজে চলে আসো, এক্সারসাইজে দেখো টেলিভিশন এটা কি নন কাউন্ট কিনা, কার নন কাউন্ট কিনা, নিউজ, জিওগ্রাফি, অ্যাটমসফিয়ার, পার্সন, ওয়াটার, পেন্সিল, ফুড দেখো নন কাউন্ট, দেন হচ্ছে সোপ নন কাউন্ট, স্যুপ নন কাউন্ট, মানি নন কাউন্ট, হাইড্রোজেন নন কাউন্ট, মিনিট, মিনিট কাউন্ট, রাইট, যে কত মিনিট আছে সেটা। সো এরকম। কিন্তু টাইম, টাইম কিন্তু আবার তোমার নন কাউন্ট। কিন্তু তুমি যদি আবার টাইমের সাথে লাগিয়ে দাও ওয়ান টাইম গ্লাস, তখন সেটা কিন্তু একটা কাউন্টে চলে যাচ্ছে। তুমি কয়বার আসছো স্কুলে, বা তুমি কয়বার আসছো এখানে? 6 টাইমস।
তখন কিন্তু টাইমটা আবার কাউন্ট। তো এরকম এক্সেপশনাল টার্মগুলো তোমরা কিন্তু বিভিন্ন কোশ্চেনে পেয়ে যাবা, যেমন বিসিএস, সেটা হতে পারে বিভিন্ন ব্যাংক, এবং সেটা হতে পারে জব, যে কোনো জব, দেন হতে পারে তোমার এই ইউনিভার্সিটির অ্যাডমিশন। এখন বলতে পারো ভাইয়া বিসিএস পড়ে আমি কি করব, ব্যাংকের কোশ্চেন পড়ে আমি কি করব, বা জবের কোশ্চেন সলভ করে আমি কি করব? তোমার কি ধারণা আছে এই 4টা স্ট্রিমের কোশ্চেন একজনই বানায়? সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিচার। ইউনিভার্সিটি টিচার বানায়। একটা বিসিএস এর কোশ্চেন একটা আমলা বানানোর কোনো দরকার নাই, তার কোনো মানে কাজই নাই। সো এই পাবলিক সার্ভিস কমিশন কি করে, তারা একটা বোর্ড করে, ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটি থেকে 2জন টিচার থাকবে, অমুক ইউনিভার্সিটি থেকে 2জন টিচার থাকবে, একদম প্রফেসর, একদম গ্রেড 1-এর যে কিছু টিচাররা থাকে। সো তাদেরকে দিয়ে অ্যালাইন করে বলবো যে আপনারা আমাদের একটা কোশ্চেন বানিয়ে দেন। বিশেষ করে আইবি এর অনেক টিচাররা কিন্তু হচ্ছে তোমার বিভিন্ন ব্যাংক এই ধরনের কোশ্চেন গুলো রেডি করে। সো তারাই আবার তোমার অ্যাডমিশন কোশ্চেনও রেডি করে। আর আরেকটা, এত কিছু যদি না মানো, সব থেকে বড় কথা যে ভাই তোমার সাবজেক্ট যখন তুমি পড়তেছো, সাবজেক্ট রিলেটেড যা যা কোশ্চেন আছে সব সলভ করো, শেষ। এই হচ্ছে বিষয়। আমরা ডিটারমিনার্স এ যাব নেক্সট ক্লাসে, দেন আমাদের আর্টিকেল যাব এভাবে। আর আমি যদি তোমাদেরকে একটু টোফেলের জাস্ট ইয়াটা দেখাই, রুটিনটা দেখাই, দেখো এগুলো কিন্তু আমাদের লাস্ট ইয়ারের আমার ব্যাচের এগুলো সব পড়া, আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত গেছিলাম, একদম শেষ পর্যন্ত। দেখো এই যে 5-এ আমি বলেছিলাম যে লিসেনিং পার্টটা তোমাদের দরকার নাই, যেহেতু লিসেনিং তোমার ঢাকা ইউনিভার্সিটিতে নাই। তো পার্ট 5টা আমরা পড়ছিলাম, শেষ করছিলাম, একদম একদম 480 পেজ পর্যন্ত আমরা গেছিলাম। এই যে, তো এখন আমি জাস্ট তোমাদেরকে একটু রুটিন এখান থেকে দেখাই যে কি কি আছে। দেখো টোফেলটা অনেক সময় আমরা জাস্ট ধরতে পারি না। দেখো এগুলো আমি একটু ইরেজ করে দিই, দেখতে দেখতে 1 বছর চলে গেছে, কি এক অবস্থা। ওকে, সো এখানে দেখো এই আমরা এখানে রুলস থেকে শুরু করছি, মেথড অফ স্টাডি। এই যে দেখো সাবজেক্ট থেকে শুরু করছে, বইয়ের কিছু রুলস আছে, কিভাবে পড়তে হবে সেটা বলে দেওয়া আছে। সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। এই যে দেখো আমরা জাস্ট একটা পার্ট শেষ করলাম আজকে। নাউন ফ্রেজের মধ্যে আমরা কাউন্ট আর নন কাউন্টার শেষ করছি, এই যে এইটুকু আমরা শেষ করছি আজকে। এভাবে করে দেখো এই যে ভার্ব ফ্রেজ, অনেকে বলছো ভার্ব নিয়ে আলোচনা আছে কিনা, এই যে এখানে আছে বিভিন্ন টেন্স রিলেটেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে আরো ডিটেলস আলোচনা পাবো। প্রোনাউন্স রিলেটেড একটা আলোচনা আছে। এই যে দেখো ভার্বের কতগুলো টাইপ আছে, ভার্বের কোন ফর্ম গুলো আছে, কোয়েশ্চেন্স আছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, দেন চলে আসো মডেল অক্সিলারি, এগুলো আছে। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, কম্প্যারিজন আছে, আমরা ওই যে নেগেটিভ কম্প্যারিজন করছি না সেখানে, এখানে আমরা এটা পাবো। দেন হচ্ছে আমরা তোমার নাউন কিভাবে অ্যাডজেক্টিভ আকারে ফাংশন করছে, এনাফ কে আসলে কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের সাথে পাওয়া যায়, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব, দেন হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ধরনের রিলেটিভ ক্লজ, দ্যাট, সাবজাংটিভ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। দেন এই যে অ্যাজ ওয়েল এজ এর একটা আলাদা টার্ম আছে, বোথ অ্যান্ড, নো, হাউ। এভাবে করে দেখো সব পূর্ণ আছে সব শেষে, এভাবে করে সবগুলো আছে। দেন রিটেন ইংলিশে এসেও কিন্তু আমরা এগুলো আলোচনা করব। সো এই কাজটুকু করতে গিয়ে আমাদের মূলত আলোচনাগুলো শেষ হবে এভাবে করে। আর সব থেকে ওই ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে তোমার কি বলে ইয়াটা, প্র্যাকটিসিংটা, অর্থাৎ আহ, তুমি প্র্যাকটিস করছো কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। জাস্ট টোফেল পড়ে গিয়ে মনে করা যে ভাই আমি অনেক পারি এখন, এটা না। তোমাকে অ্যাটলিস্ট ওই এরকম মোটা যে বইটা আছে সেটা সবকিছু প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। টোফেল কি লাইব্রেরিতে অ্যাভেলেবল? হুম, এই বইটা ভাইয়া যেটার কথা বলছেন, এটা কি হ্যাঁ, লাইব্রেরিতে অ্যাভেলেবল? খুব কম জায়গায় পাওয়া যাওয়ার কথা, একটু খোঁজ নিয়ে দেখতে পারো। কি বলে, আই গেস পেয়ে যাবা, কোথাও না কোথাও আছে, অথবা রকমারিতেও ট্রাই করতে পারো টোফেল। হলুদ রঙের ক্লিপস টোফেল, 2 ধরনের টোফেল আছে, ব্যারন্স টোফেল আর ক্লিপস টোফেল। ক্লিপস টোফেলের কনসেপ্ট গুলো একটু ভালো লাগে, ব্যারন্স টোফেলটাও ভালো, ক্লিপস টোফেলটা ফলো করতে পারো। যদিও আমরা ক্লিপস টোফেল ফলো করবো। ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কমপ্লিমেন্ট দুইটা সেম টপিক? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট ভার্ব, দুটো সেম কিনা? না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কমপ্লিমেন্ট দুইটা কি সেম কিনা? আচ্ছা, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা তুমি দেখো সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করছে কিনা। তুমি সাবজেক্ট হিসেবে প্লুরাল রাখছো, আর ভার্বে গিয়ে জাস্ট সেটাকে সিঙ্গুলার ভার্ব হিসেবে রাখছো,
এটা অ্যাগ্রি করছে না। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টোফেলের একদম শেষের আগের দিকে পাবো, একটু মানে মাঝখানের দিকে পাবো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আমাদের টার্মটা জানতে হবে যে ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন শুরুতে বলা হচ্ছে হুম। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম, তো রহিমকে আমি এখানে ভার্বের সাথে অ্যালাইন করছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট একটু ডিটেইলড, আমরা এটা বিস্তারিত আলোচনা করব। ভাইয়া আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আইবি এর একটা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখেছি যে রিং, RING, এটা হুম মানে হুইচ টাইপ অফ নাউন। হুম হুম ওখানে আমি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আমি ভাবছি যে ম্যাটেরিয়াল, রিং তো ম্যাটেরিয়াল নাউন, তো হুম হুম। ওখানে হচ্ছে কমন নাউন দেওয়া, আনসারে কমন নাউন দেওয়া। এন্ড এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে রিং তো প্রসেস করে বানানো হয়, যেমন ডায়মন্ড রিং হতে পারে, গোল্ডের রিং হুম হতে হুম পারে, হুম। তো এটা কমন নাউন। আমি কনফিউজিং লাগছে আমার কাছে। হ্যাঁ, এগুলোই বের করা, এই জন্যই আমি বলবো এই যে যেমন তুমি আইবি এর এই কোশ্চেনটা প্র্যাকটিস করে বের করছো, তো এরকম। ও আরেকটা মজার বিষয় কি, যখন ধর এই ধরনের কোশ্চেন তুমি প্র্যাকটিস করছো, তখন ওখানে কিন্তু একটা বক্সে অনেক কিছু দেওয়া থাকে, ওই রিলেটেড আর কি কি আছে, ওই রিলেটেড হুম হুম। এক্সেপশনাল আর কি কি আছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এই জন্য বলবো গ্রামার জানাতে বেশি সময় না দিয়ে যতটুকু জানো জাস্ট জেনে প্র্যাকটিসে চলে যাও। প্র্যাকটিসে গেলে যখন প্রবলেম সলভ করতে যাচ্ছ তখন অনেক কিছু জানতে পারছো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ভাইয়া সাইফুল ভোকাবুলারি বুকটা কি টেক্সট বুক পড়ার পর শুরু করব? না রাইসা, এটা একদম ঠিক হবে না। আমি তোমাদেরকে এটা অ্যালাইন করে দিব কখন পড়তে হবে। অ্যাটলিস্ট সেখান থেকে আমি তোমাদের জন্য হাই ফ্রিকোয়েন্সি কিছু ওয়ার্ড বের করে প্রতি ক্লাস শেষে 10টা থেকে 15টা ওয়ার্ড আমি তোমাদেরকে দিব, এবং মানে ডেইলি, এটা আসলে ক্লাস শেষে না, ডেইলি দিব, আমি গ্রুপে দিয়ে দিব তোমাদেরকে। তো এটা আমি এমন, আমি এক্সামটা এভাবে রাখবো, একদিন শুধু থাকবে তোমার ভোক্যাবের উপর একটা এক্সাম থাকবে, যে ভোক্যাবে কে ভালো করতেছো। ভোক্যাবে আমাদের আমাদের গ্রুপে যারা আছো তাদের মধ্যে আসলে কারা ফার্স্ট হচ্ছ, এগুলো আমি সব নোট করে রাখি। সব থেকে মজার বিষয়। কোথায় ভাইয়া, গ্রুপে কি হবো? দেখি পেইড ব্যাচের আপনার? হ্যাঁ লাবণ্য, আমরা হচ্ছে ওই যে যেমনটা বললাম হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপে আমি মেইনলি এটা কেন ইম্পর্টেন্ট ফিল করি, যে অনেকেই ফেসবুক থেকে এই সময় দূরে থাকতে চাও, হুম। ফেসবুকের একটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য হোয়াটসঅ্যাপ এখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। আমরা গ্রুপে আমাদের ইম্পর্টেন্স যা যা আছে, ইভেন আমি আমার আমার একটা রোল এখানে অ্যাজ আ মেন্টর থাকছে। ধরো তোমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগ পর্যন্ত, ইভেন পরবর্তী অ্যাডমিশন গুলোতে আমি তোমাদের যে কোনো কোয়েরিজ বলো বা ইভেন অ্যাজ আ মেন্টর সবসময় থাকতে পারছি। যেমন আমাদের এখানে অলরেডি আরিফুল আছো, দেন আমি দেখছি স্পৃহা, ফাহিম, প্রীতম, নাফিসা, রোদসী আছো, আনুসুয়া তো আছো। আনুসু এক্সাম কেমন হয়েছে তোমার আজকে, মানে ইয়াতে আজকে তো এক্সাম ছিল রাইট? আনুসু আছো? জি ভাইয়া, মোটামুটি ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আর কয়টা এক্সাম আছে চট্টগ্রাম বোর্ডে? আরো 5টা আছে ভাইয়া। ওকে ওকে। তাহলে আমি যেমনটা বলেছিলাম যে মেইনলি তোমার কিন্তু কাজ হবে আপাতত এইচএসসি ফোকাস থাকা, জি আর ভাইয়া। তারপরে যেভাবে হোক, আর এই সময় আমরা যেগুলো শেষ করছি এগুলো জাস্ট অ্যালাইন করে দেখতে থাকো, তাহলে এলো। আচ্ছা ভাইয়া। ওকে, এরপরে রাইসা আছো, দেন আজহারুল আছো, দেন সিয়াম তো আছো আমার এলাকার, তাজরিয়ান আছো। ওকে, দেন সাইবা, মিতু, দিশা আছো। একটা প্রশ্ন ছিল, ইয়েস। হচ্ছে আপনি বললেন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, তো এই ক্ষেত্রে আমি কোন বইগুলো ফলো করতে পারি বা কিভাবে অ্যানালাইসিস করলে ভালো হবে? বইয়ের কনসেপ্টে তো বলতে পারি না, যে কোনো একটা বই নিলেই হবে। কিভাবে অ্যানালিসিস করতে পারো এটার জন্য সহজ হিসাব, জাস্ট শুরু করো, দেখবা যে নিজেই বুঝতে পারতেছো। এই অ্যানালিসিসের কনসেপ্ট মাথায় রেখে আসলে অ্যানালিসিস হয় না, তুমি জাস্ট উল্টানো শুরু করো, দেখবা যে দেখতে দেখতে হয়ে যাচ্ছে। ওকে, রাফি আছো? রাফি, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আসিফ বলো। ভাইয়া ভাইয়া হাসিব, আরিফুল একটু পরে, হাসিব বল। আমি তো ফিডব্যাকই বলবো যে আজকে তো একটু নোট দিয়েছি, বাট তাহলে আমার 2 দিন একটু সাফারিং লাগবে একটু দেখছি।
মানে আসিফ আমি কথা শোনা যাচ্ছে না, একটু একটু ক্লিয়ারলি বলো তুমি। এখন ঠিক আছে ভাইয়া? না, আচ্ছা আমি তোমাদের শেষে জাস্ট কিছু বলে শেষ করব, আমরা শেষ করবো। হাসিব প্লিজ একটু তাড়াতাড়ি বলো। এখন শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, হচ্ছে কি আমি তো মেনলি ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছি না, মানে আমি তো বিজনেস স্টাডিতে মানে ব্যবসা শিক্ষা সি ইউনিটের জন্য আসলে। তো আর আমি লাস্ট 10 ইয়ার্স ক্লাস কোচিং বা অনারাইজ করেছি। আমাদের মেনলি ইংলিশের জন্য দুইটা একটা হলো মেমোরাইজিং পার্ট আর একটা গ্রামার পার্ট, মানে হুম হাফ হাফ 12টা কোশ্চেন থাকে ইংলিশে। আর বি ইউনিটের রিটার্নটার সাথে সি ইউনিটের রিটার্ন আপনি জানবেন টোটালি আলাদা। আমাদের ট্রান্সলেশন হুম 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 ঠিক। আর হলো ভুল সংশোধনী এইটা থাকে। আর হুম আমাদের তো সাবজেক্ট আসি মেনলি হুম আমার কি হলো, আমি দুই নৌকায় পাড়া দিয়ে চলতে যাই না। আমার একটা বড় ভাই সাজেস্ট করছে যে তুমি একটাই ফুল ফোকাস রাখো। আর হলো ভূকম্পের জন্য ভাইয়া আমি হুম ভূকম্প ডট বিডি ওই 120 দিনের 120 ডেজে ওই কোর্সটা এসএসসির আগে 30 ডেজ পর্যন্ত শেষ করতে পারছি, বুঝছেন? কারণ আচ্ছা। আমি চাচ্ছি না সাইপ্রাস ভূকম্প পড়তে, মানে ওখানে প্রায় 3,500-এর মতন ওয়ার্ড আমি পাবো। তো ওইটা কমপ্লিট করলেই তো যথেষ্ট মনে হয়, না হলে আমার তো প্যারা হয়েছে। হ্যাঁ, যথেষ্ট যথেষ্ট। জাস্ট যে কোনো একটা যে ফোকাসড থাকো এবং ওয়ার্ড গুলো মনে রাখো, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ওকে ফাইন। আর আর কারো কোনো কিছু হাসিব আর ভাইয়া বাকি? এটার কি রেকর্ড ভাইয়া ক্লাস থাকবো? আমাদের এলাকার কারেন্ট চলে গেছিল, তো হাই ক্লাস হাই, করতে পারি নাই। এটা তো এক ঝামেলা, কারেন্ট চলে যায়, রাইট? রেকর্ড জি আছে আমার ভাইয়া, কাছে, ডোন্ট প্রতিদিন ওয়ারি। প্রায় 3 ঘন্টা করে কারেন্ট চলে যায়। তাহলে তো ঝামেলা। আমি কিন্তু রেকর্ডিং আবার তোমাদেরকে প্রেফার করব না। রেকর্ডিং এর কনসেপ্টটা এমন কি, আমরা কিন্তু দেখো আমার মূল কাজ হচ্ছে তোমাদেরকে এখান থেকে শিখায় দেওয়া না, বা তোমরা অনেক কিছু জানো, আমি বারবার বলি তোমাদের জাস্ট ধরায় দেওয়া যে কেমনে শিখবা, দ্যাটস দ্য থিং। তোমাদেরকে জাস্ট বলা যে ভাই এই জিনিসটা করো, এই জিনিসটা কইরো না, এইটা। তোমরা যদি ভাবো যে আহ মানে না জানি আমি কত কিছু তোমাদেরকে শিখাই ছেড়ে দিব, একদমই ভুল। জাস্ট আমি তোমাদেরকে বলবো যে এটা কেন করতেছো না, বা এটাতে কেন ভুল করছো, বা ওই জিনিসটা তোমার কেন ঠিক হয় নাই। এন্ড ইভেন আমি তোমরা পার্সোনালি আমাকে কতটুকু কাছ থেকে তো অনেকেই চেনো না। সো আমি কিন্তু মানে প্রচুর স্ট্রিক্ট এজ আ মেন্টর। একদম দেখা যায় কেন হচ্ছে না এটা, বা তোমার কেন এটা, বিশেষ করে দিশা সিয়াম বা যেই আছো, তো তোমাদের এই যে এই কনসেপ্ট গুলো আমি এটা ফলো করি, যে তাসফিয়া তোমার কেন এটা হচ্ছে না, বা ইভেন রিটেনে এই ভুলটা কেন হচ্ছে। তো এইটা, তো এইভাবে জাস্ট অ্যাজ এ মেন্টর আমি তোমাদের সাথে সংযুক্ত থাকতে চাই, এন্ড যে কোনো প্রবলেমে যে কোনো জায়গাতে আমি তোমাদের জাস্ট হেল্প করতে চাই, এইটুকুই। ভাইয়া কম্পোজিশন মানে কোনোভাবে মানে লম্বা করতে পারতেছি না, এটা কিভাবে মানে একটু ইমপ্রুভ করা যায়? দরকার নাই তো, এই যে একটা ভুল চিন্তা তাজরিয়ান, এই লম্বার চিন্তা মাথায় ঢুকাইছে কে? এই লম্বা করতে গিয়ে তো তোমার পেজ আর ই হবে না। মিউট করো প্রোফাইলটা। কোশ্চেনটা আমার ছিল না, কোশ্চেনটা আমার ছিল না এটা। ওকে ফাইন, এই যে দুইজন একসাথে করছো, এখানে কোশ্চেনটা করছে দেখুন। আসলে আমি আমারটা শেষ করি, দেন আরিফুল ভাই তাহলে ওনারটা করবে। তাজরিয়ান আমি তোমার কথা একদম শুনতে পাচ্ছি না, এটা হচ্ছে কনসেপ্ট, মানে অনেক আস্তে আস্তে। হ্যালো, শোনা যায়? হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? অনেক আস্তে বলো, আমি দেখি শুনতে পাই কিনা। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা এর মধ্যে শাকির বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ তাজরিয়ান। হ্যাঁ ভাইয়া, আমি হলো মূলত সি ইউনিটের। তো আমি জানা ছিল না যে প্রিপারেশন বি ইউনিট থেকে সম্পূর্ণ আলাদা হবে, রিটেন সাইড বা ইটি। এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তোমার মূল কাজ হচ্ছে আপাতত অ্যাটলিস্ট ইংরেজির এমসিকিউ পার্টটা নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা। আর রিটেনের কনসেপ্টটা কিন্তু ধীরে ধীরে আগানোর বিষয়, একদিনে না। আমরা যখন রিটেনে যাব সে সময়ে ওই বিষয়গুলো আলোচনা করবো। আরেকটা কনসেপ্ট, জাস্ট প্রিভিয়াস ইয়ারের রিটেনটা একটু দেখে রাখো, অ্যাটলিস্ট জেনে রাখো। আচ্ছা, আর গ্রামাটিক্যাল পাশে তো আর কোনো চেঞ্জ নাই। না না না,
চেঞ্জেস নাই, বাট কিছু কিছু টার্ম চেঞ্জেস আসে যখন ইংরেজির কোশ্চেন আসে। দেখো যে এ ইউনিটের সাথে বি ইউনিটের সাথে সি ইউনিটের, এই জন্য আমি কিন্তু তোমাদেরকে 3টে ইউনিট ফলো করতে বলি, যেন তোমরা এটাকে মার্চ করতে পারো যে কি কি চেঞ্জেস আছে। আচ্ছা ভাইয়া ভোকাবুলারি নিয়ে মানে একটু সমস্যা হয় আর কি, মানে পড়ি ঠিকই কিন্তু মানে অ্যাপ্লাই করতে মানে মনে থাকে না আর কি, প্রতিদিন পড়ি বাট মনে থাকে না, মানে এটা নিয়ে কি করা যায়? আর আরেকটা ইম্পর্টেন্ট এই কনসেপ্টে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপার, বিশেষ করে ইংরেজি নিউজ পেপারটা পড়া। অনেক ভোক্যাব থাকে কিন্তু রিসেন্ট টপিকের উপরে, রিসেন্ট কোনো হাইলাইটেড ওয়ার্ড যদি খেয়াল করো তাহলে কিন্তু সেগুলো আসে, বিশেষ করে নিউজ পেপার ফ্রেজ। আমি যেটা ফলো করতে বলবো তোমাদেরকে, ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচার বা অনেক স্কলার এনারা কিন্তু হচ্ছে বিভিন্ন আর্টিকেল লিখে। তো যখন তুমি নিউজ পেপারের ওই আর্টিকেলটা পড়ছো, ওখানে বেশ কিছু ফ্রেজ আছে, ওয়ার্ড আছে, যেটা অজান্তেই তোমার মেমোরিতে থেকে যায়। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো ভোক্যাব জাস্ট আমি আবার বলবো, যে কোনো ওয়ার্ড সেটা জাস্ট বাংলাটা মনে রাখার ট্রাই করো, বাংলা মিনিংটা, ওই ওয়ার্ড গুলো দিয়ে একটা স্টোরি ইমাজিন করো। যেমন টেক্সট বুকের যে ওয়ার্ড গুলো, সেগুলো দিয়ে তুমি কিন্তু টেক্সট বুকের স্টোরিটাই পেয়ে যাচ্ছ, এই স্টোরিটা তোমার হেল্পফুল হবে। আর এক্সট্রা যে ওয়ার্ড গুলো মনে রাখছো সেগুলো ট্রাই করো শুধু বাংলাটা মনে রাখার, তাহলে ইজি হবে। এর বাইরে চেষ্টা করিও না যে একদম ইংরেজির সাথে ইংরেজি মনে রাখবো, এরকম কিছু না। তাহলে কি সিনোনিম অ্যান্টোনিম কিভাবে মনে রাখার প্রয়োজন পড়বে না? আপনি যেহেতু বলতেছেন শুধু অর্থটা মনে রাখতে। সিনোনিম অ্যান্টোনিমের কনসেপ্টে আবারও বলছি, যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবা তখন একটা জিনিস খেয়াল রাখবা, তোমার কিন্তু 3টাকে বাদ দেওয়ার টেন্ডেন্সি রাখতে হবে। তুমি যখন মূল ওয়ার্ডটার মানে জানবা তখন অ্যাটলিস্ট বাকি 3টাকে বাদ দেওয়ার একটা জায়গাটা তুমি পেয়ে যাবা, যে আচ্ছা এটা তো হবে না, এটা তো হবে না, এটা তো হবে না। মানে আমি এটা একদম পোস্ট সিচুয়েশনের কথা বলতেছি, যে তোমাকে জাস্ট অ্যাটলিস্ট অর্থটা মনে রাখতে হবে কোনো একটা শব্দের। এখন তুমি হইতে পারে ওই মূল কোশ্চেনের শব্দের অর্থটাও জানো, আর 4টা অপশনেরও শব্দের অর্থটা জানো, তাহলেই তো হয়ে গেল। ভাইয়া ভোকাবুলারির জন্য কোনো বই লাগবে না, শুধু মানে রিটেন বই থাকলেই হবে? আবারও বলছি, লাস্ট ইয়ারে কিন্তু দেখবা বি ইউনিটে 2টো সিনোনিম ছিল, তো খুব বেশি এখানে মাথা ব্যথার দরকার নাই। জাস্ট ইংলিশ ফরটুডের বইটা ফলো করো, ডেইলি বাংলা ইংরেজি 2টো পত্রিকা পড়ো, দেন এক্সট্রা ভোক্যাব যেন কনফিডেন্ট ফিল করো জাস্ট ভোক্যাবের জন্য। সেক্ষেত্রে সাইফুস ভোক্যাব বা অন্য যে কোনো একটা ভোক্যাবের হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো দাগিয়ে দাগিয়ে 150 থেকে 200টা শব্দ জাস্ট মনে রাখো, এই তো। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সির যেই ভোকাব গুলো ওইগুলো কি আপনি দিবেন নাকি হ্যাঁ, আমাদের? সাইফুস থেকে যেগুলো, সাইফুস বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যেগুলো, সেগুলো আমি দিব, কারণ আমি নিজেও ভোক্যাব প্র্যাকটিস করি। তো আমি আমার জায়গাগুলো থেকে তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, এটা তো সম্ভবত আমরা গ্রুপে পাবো, তাই না? গ্রুপে পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন। ভাইয়া আমি আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, যদি মাস্টার বইতে যদি মনে করেন আমি ভোকাব সিনোনিম অ্যান্টোনিম পড়ি তাহলে কি কোনো হবে? মানে ও এইটা ভালো কথা। মাস্টারে যদি তুমি পড়ো, ওখানে যেটা দেখবা সেটা হচ্ছে আহ, আহ, আগে যেগুলো আসছিল সেগুলোর জন্য তুমি ওটা ফলো করতে পারো। মানে আগে কোন জায়গায় কি ধরনের ভোক্যাব আসছে, এখন আমি এটাকে আমি করব অ্যাপ্রিশিয়েট করব না, কারণ ভোক্যাবের টার্মস গুলো আলাদা, অর্থাৎ জব রিলেটেড ভোক্যাব আলাদা, তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড ভোক্যাব আলাদা। এই জন্য বলবো এটাকে একটু বুঝে শুনে আগানোর জন্য। তাহলে আমি সাইফুস ভোকাব নিতে পারি আর কি, তাই সাইফুস ভোক্যাব মানে ওটা আর কি ভালো হবে অ্যাডমিশনের জন্য আর কি। যে কোনো ভোক্যাবই ভালো হবে যতক্ষণ না তুমি সেটা মনে রাখতে পারতেছো। যে কয়েকটা ওয়ার্ড মনে রাখো, দেখবা ভালো হবে। একটা ইউনিভার্সিটি না হোক অন্য ইউনিভার্সিটিতে পাওয়া, বিশেষ করে বিইউপিতে। ভাই বিইউপির মতো একটা ইউনিভার্সিটি এত পরিমাণ ভোক্যাব ওরা প্রেফার করে যে বিইউপি কোশ্চেন তো আউট হয় না। তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বিইউপিতে প্রচুর ভোক্যাব আসে। বিইউপির কোশ্চেন প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। ওরা এত পরিমাণ ভোক্যাব লাইক করে, বিশেষ করে এফবিএস ইউনিটটা। সো একটা না একটা ইউনিভার্সিটি তুমি ভোক্যাব প্র্যাকটিস করলে হেল্প পাবে। ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটি নাকি আইইউবি টাইপের কোয়েশ্চেন করে আর কি, এটা শুনলাম আর কি। কিসের মতো কোশ্চেন করে? আইইউবি মানে আইইউবি ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নাকি এটা? না ভাইয়া আইইউবি না, আইবি একটা চান্স ইউনিটের জন্য এরকম টাইপের কিছু একটা শুনছিলাম। আচ্ছা, ওকে ওকে হাসিব, ইটস ওকে। আইবি এর মতো কোশ্চেন করে?
আমি শুনছিলাম আর কি, আমার এক সিনিয়র থেকে উনি আচ্ছা, বলছিল আর কি। চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা না মানে তোমরা চাও, মনে প্রাণে চাও যেন দিতে না হয়, কারণ তার আগেই ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে যায়। আমি এটাকে বলছি না যে আহ, মানে আমি বুঝাতে চাচ্ছি যে ততদিনে যেন তুমি অ্যাটলিস্ট সিকিউরড হয়ে যাও ফর ঢাকা ইউনিভার্সিটি। কেন আমি এটা বলছি, কারণ আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। তো এটা একটা বিষয়। আর চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা অনেক পরে হয়। আমাদের ব্যাচের আমরা সে সময় জাস্ট অ্যাডমিশন ইয়া তুলে রাখছিলাম, ফর্ম তুলে রাখছিলাম, কিন্তু পরীক্ষা দিতে যাইনি যারা ততক্ষণে রেজাল্ট পেয়ে গেছে। তো পার্সোনালি তো এক্সপিরিয়েন্স হয়নি, তবে কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখেছি। কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখে মনে হয়েছে যে না, চট্টগ্রাম ইউনিভার্সিটি ট্রাই করে অনেক কঠিন করার, কিন্তু দিন শেষে যারা একটু কম কাটমার্কটা ওখানে কম থাকে, এটা একটা বিষয়। আপনার ভিডিওতে দেখছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা ভিডিও করতেছিলেন, তো ওইটার মানে ওই থেকে আর কি জিজ্ঞাসা করলাম, মানে ইয়া তো সুন্দর, ক্যাম্পাসটা সুন্দর ছিল এই জন্য। হ্যাঁ, আসলে আপনার ভিডিও গুলো মানে আসলে আমি অনেক আগে থেকেই ফলো করি, তো ওইখান থেকে আপনারা চিনা আর কি। ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। আই হোপ যে তুমি গিয়ে এক্সপ্লোর করতে পারবা। ক্যাম্পাসটা অনেক বড় হলো, মানে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে না একটা কেমন যেন একটা ভাব আছে, যেটা আমি অন্য ইউনিভার্সিটি গুলোতে গিয়ে কিন্তু পাইনি। বলা যেতে পারে সুনসান, মানে 7টা হয়, সন্ধ্যার পরে আর কেউ নাই, মানে কিছুই নাই। তো ওদের কাছে না এটা বিরক্তিকর মনে হয়। মানে আমি দেখছি ওটা, ওরা যখন ঢাকা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসে আসে তখন আরে বাপরে কি অবস্থা, এটাই টিএসসি, আচ্ছা এটাই কি ওই লাইব্রেরি, এরকম অবস্থা। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ঢাকার মধ্যে কারা আছো, বা ঢাকার মধ্যে কারা আছো প্রিপারেশন নিচ্ছ ঢাকা থেকে? আহ, আমি আছি ভাই ঢাকার ভিতরেই। আচ্ছা, ঢাকার ভিতরে যারা আছো, হ্যাঁ এই তো মিতুল আছো, আহ, ঢাকার মধ্যে যারা আছো অবশ্যই যেন টাইমটাকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করা যায়। ঢাকার বাড়তি জ্যাম বলো বা অন্য জায়গাগুলো থেকে যেন বিরত থাকা যায়, যেভাবে হোক কম্পিটিটিভ মাইন্ডসেট রাখা যায়। ওকে ফাইন, আমরা হচ্ছে শেষ করবো। আমি তোমাদেরকে বেশ কিছু বাড়ির কাজ দিয়ে দিতে চাই, যদিও বাড়ির কাজ বলাটা এখন একটু তোমাদের জন্য, তোমাদের বা আমাদের এইজের সাথে যায় না, এটা হোম টাস্ক বলা যায় বা টাস্ক বলা যায়। সো আমি তোমাদেরকে একটু দেখে আমাদের গ্রুপে, আই গেস যে গ্রুপে সবাই আছে এখানে। ওকে, সো আমাদের মূল কাজ দেখো, আজকে আমরা ডে 1-এ আমরা যে জিনিসটা টার্ন করলাম, আমরা কিন্তু এই যে এই 3টা ক্লাস শেষে আমরা একটা উইকলি এক্সাম নিব। এই উইকলি এক্সামটা আমাদের মেইন টার্গেট। 3টা ক্লাস শেষে আমরা একটা উইকলি এক্সামে যাব। তাহলে দেখো অনেক কিছু হয়ে যাবে। এই উইকলি এক্সামের জন্য কিন্তু এই ক্লাসের ইউনিট 1, নেক্সট ক্লাসের ইউনিট 2, থার্ড ক্লাসের ইউনিট 3, এইভাবে করে 3টে ইউনিটের উপরে থাকবে। ও ভাইয়া স্ক্রিন দেখা শেয়ার যাচ্ছে লেখা না, পাচ্ছি না। দেখা যাচ্ছে না। সরি 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 সরি। ওকে ফাইন, দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই 3 দিনের 3টা ইউনিটের উপরে প্র্যাকটিস। এবং আমি মনে করি যারা অ্যাটলিস্ট চালাক চতুর আছো গ্রুপের, আমি তো মানে বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে এতদিনে, আমি নিজেই স্টুডেন্ট ছিলাম বা এখনো আছি, তো আমি অ্যাটলিস্ট এটা বুঝি যে কি করতে হয় বা কিভাবে বাকিরা কাজ করে। তো আমার এই রুটিন দেওয়ার পরেই আমি যতদূর জানি গ্রুপের অনেকেই আছো যারা এই জিনিসগুলো নিয়ে অলরেডি কাজ করা শুরু করছো। তাদের মূল টার্গেট উইকলি এক্সামটাতে পারফর্ম করা, এটা হচ্ছে টার্ম। তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ব্রড এক্সামের চিন্তা করছো, তখন তোমাকে এর আগে যত ছোট ছোট এক্সাম সেগুলো নিয়েও চিন্তা করতে হবে। কোচিং এর এক্সাম, এই যে আমার মতো এরকম ছোট ছোট উইকলি এক্সাম, এগুলো। তো এগুলো না এক একটা গেটওয়ে, সেগুলো আমি বলবো রাইসা, এগুলো একদম তারপরে তুমি ডিউতে আসবে, ব্যাপারটা এরকম। তো এই 3টে ইউনিটের মধ্যে এই টপিক গুলোতে যেভাবে যেভাবে সিনোনিম, এখান থেকে দেখো তুমি এই 3টা ইউনিট ফলো করলে আই গেস তোমার অ্যাটলিস্ট এখান থেকেই 100টার মতো, 100+ ভোক্যাব তোমার এখান থেকে জানা হয়ে যাবে। এবং লাকিলি আশা করি যে একটা না একটা ভোক্যাব হয়তো কোনো না কোনো ইউনিভার্সিটি তুমি পেয়েই যাবে, ব্যাপারটা এরকম। এরপরে চলে আসো টোফেলের গ্রামার। দেখো আমরা ফার্স্ট ডেতে একদম নর্মালিও যদি আমরা শুরু করলাম, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার,
এই 4টা টপিক আমরা শেষ করেছি। নেক্সট ক্লাসে দেখো আমরা আর্টিকেলটা শেষ করছি, সাথে ডিটারমিনার্সটা শেষ করছি। ডিটারমিনার্স এর যে দা, আদার্স এটা আর্টিকেল ডিটারমিনার শেষ হয়ে গেলে থার্ড ক্লাসে দেখো আমাদের টেন্স এন্ড অ্যাসপেক্টস, কমন ইরেগুলার ভার্বস, সিম্পল প্রেজেন্টের পাস্ট, কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে, পাস্ট পারফেক্ট, সিনসিয়েটের এই ধরনের কিছু আলোচনা আছে যেটা আলোচনা আসবে। সো দেখো এতগুলো টপিক আমরা শেষ করছি। দেন রিটেনের জন্য কি হচ্ছে যে আমরা কিন্তু এই নেক্সট ক্লাসে দেখো একটা টপিক রাখছি যে দ্য সিগনিফিকেন্স অফ ফোক মিউজিক ইন বেঙ্গল। এটা নিয়ে কিন্তু তোমাকে আমি লিখতে দিব বাসায়। আজকে কিন্তু দেখো কোনো কিন্তু রিটেনে লেখা নাই, জাস্ট আমি তোমাদেরকে 5টা বাক্য গ্রুপে দিয়ে দিব। সেই 5টা বাক্যর মানে 5টা শব্দ দিয়ে তোমাদেরকে কিন্তু একটা 5টা বাক্য তৈরি করতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা মানে দেখবো তোমাদের কাছ থেকে এটা। আর এইভাবে করে দেখো আমরা কিন্তু সেন্টেন্স মেকিং, শর্ট প্যারাগ্রাফ এগুলো আমরা আগিয়ে যাব। এভাবে করে আমি তোমাদের জন্য যে উইকলি এক্সামটা নিব, 60 মার্কের একটা এক্সাম থাকবে এমসিকিউ, জাস্ট লাইক ডিইউ এক্সাম, এবং ঠিক 10টায় হবে তোমাদের ডিইউ এক্সামের একদম টাইম মতো, যেন তোমরা মর্নিং হ্যাবিটটা তোমাদের গ্রো হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 11টা থেকে এক্সাম হবে, তা আমরা 10টার দিকে এক্সামটা নিব। 10টা থেকে 11টা এই 1 ঘন্টার জন্য গুগল ফর্ম সেটা ওপেন থাকবে। এই 10টা থেকে 11টার মধ্যে তোমাকে এক্সামটা দিতে হবে গুগল ফর্মের মাধ্যমে, এমসিকিউ এক্সামটা। এবং ওই গুগল ফর্মের নিচেই দেখবা যে থাকবে হচ্ছে তোমার রিটেনের জমা দেওয়ার, তোমার রিটেন লেখাটা জমা দেওয়ার পার্টিকুলার ওই টাইমে 10টা থেকে 11:30, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা। ওই যেই বাংলা তো না, ইংরেজির জন্য তোমার যেই রিটেনের যে স্ক্রিপ্টটা সেটা তুমি ওখানে আপলোড করে ফেলবা, ইংরেজির জন্য আরেকটা যেটা রিটেনের স্ক্রিপ্ট সেটা তুমি আপলোড করে ফেলবা। অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে বলে দিব যে কতটুকুর মধ্যে লিখতে হবে, তো সেটা। তাহলে দেখো একটা এক্সামে আমি তোমাদেরকে 60 মার্কের এমসিকিউ দেখে ফেলছি এই আগের 3টা ক্লাসের উপরে, দেন আমি কিন্তু তোমার 20 মার্কসের রিটেন দেখে ফেলছি। এখন এই 80 মার্কস দিয়ে আমি তোমাদেরকে বাকিদের থেকে জাজ করতে পারছি যে আচ্ছা কারা কারা পজিশন করেছো। আমার দরকার প্রথম জনকে, তার মানে বাকিদের যে দরকার নাই তা না, বাকিদেরকে দরকার আছে প্রথম জনকে। কেন দরকার আছে? তার বাসায় বই পাঠানোর জন্য। আর বাকিদেরকে কেন দরকার আছে? তাদের প্রবলেম গুলো কোথায় সেগুলোর জন্য। এই তো কনসেপ্ট। এখন এটার ফলে যেটা হবে, আমরা কিন্তু মানে হারিয়ে ফেলি হচ্ছে স্পিরিটটা। কোচিং এর কনসেপ্টটা যেটা হয়, কোচিং এ তোমার নামও জানে না, ব্যাপারটা এরকম যে ভাই তোমার নাম তাজরিয়ান, তোমার নাম রাইসা, তোমার নাম হচ্ছে তাসফিয়া, বা তোমার নাম হচ্ছে মিতুল, কেউই জানে না তোমাকে। ওরা ক্লাস নিবে, সুন্দর করে একটা স্ক্রিপ্ট ওই কি বলে এটাকে নোট দিবে, সেটার উপরে তোমাকে এক্সাম দিবে। এবং মানে কোচিং এর কাজও হচ্ছে প্রথম 10 জনকে 20 জনকে ফাইন্ড আউট করা, যেন মার্কেটিং ক্যাপাবিলিটিটা ওদের ভালো হয়। এন্ড অবভিয়াসলি এটাও কিন্তু ট্রিক একটা, যে কে 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 ভালো করছে তাদেরকে আলাদা করে রাখা। এই তো। সো জাস্ট আমরা যেটা ফলো করব, ডেইলি বেসিসে আমরা আগাবো, এটার উপরে আমরা এক্সাম নিব, প্রবলেম গুলো সলভ করব, কোশ্চেন গুলো আস্ক করবো, এবং এভাবে সরাসরি তোমাদের সাথে কথা বলে জিনিসটা আগাবো। তো যারা ফার্স্ট ক্লাসে আজকে থেকে ফার্স্ট, আমাদের গ্রুপের যারা আছো, গ্রুপের বাইরে যারা আছো, আমরা এই মেথডটা ফলো করব। এবং এটা যদিও একটু বোরিং হয়ে যায়, সব স্টুডেন্টরা এটা নিতে পারে না, অনেকেই আসলে স্পিডটা হারাই ফেলে। আমি যদিও সেটার একটা বাধা হয়ে দাঁড়াই, সহজে স্পিডটা হারাতে দিই না। তো এটা একটা বিষয়। এই তো আজকের কনসেপ্ট এখানে শেষ। আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আই গেস এত বড় একটা, যেমন 11:36 বেজে গেছে, চিন্তা করছো। আজকে কিন্তু কিছুই না, আমি মনে করি আজকে আমাদের মূল কাজের 20% হয়নি। ভাইয়া এক লাস্ট একটা জিনিস জানার ছিল। বলো। আমাদের তো প্রথম ক্লাসে বলছিলাম যে 2টা গ্রুপ না একটাই থাকবে গ্রুপ, একটা বিভিন্ন টপিক। আসিফ, তুমি আগে তোমার স্পিকার নিয়ে কাজ করো, শোনা যাচ্ছে না কেন? ভাইয়া আমি বলতেছি যে প্রথম দিন হচ্ছে বলছিলেন যে 2টা গ্রুপ খুলবেন, একটা ডিসকাসের জন্য বা আদার্সের জন্য, আর একটা হচ্ছে আপনার নোটিশের জন্য, সেটা বলছি। 2টা গ্রুপ তো আছে ভাইয়া। আমরা আমাদের যারা একটা আপনার পেইড পেজে নাই তারা কি আপনার মানে প্রতিটা ক্লাস দেখতে পারবো? এইটা না একটা ঝামেলা। দেখো আমরা কেন এটাকে অ্যাক্সেস মানে ফ্রি টু ভাইয়া অ্যাক্সেস, আমি হচ্ছে মূলত মানে এইচএসসি 27 ব্যাচের, তা আমি আপনার সব ভিডিও গুলা দেখি, তাই আজকে এই ক্লাসটাতে অ্যাটেন্ড করা।
এইচএসসি 27 হলে আমি তোমাকে আপাতত বলবো এইচএসসি নিয়ে ফোকাস থাকো, এখনই এত দরকার নেই। আর যদি একান্তই চাও তাহলে জয়েন করতে পারো। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যারা বাইরে আছি ওরা মানে কিভাবে এটা নিয়ে বলতে চেয়েছিলেন, থেমে গেলেন। লাবণ্য, লিমা, একদমই কথা আসতে শোনা হচ্ছে। ভাইয়া আমরা যারা হচ্ছে আজকে মাত্র জয়েন করলাম, মানে আপনার ব্যাচের না, তো তারা কিভাবে আসলে এক্সামটা দিব বা তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে কিনা সেটা জিজ্ঞেস করতেছিলাম। লাবণ্য, ইউ ক্যান গেট দ্য অ্যাক্সেস ইফ ইউ জাস্ট জয়েন মাই গ্রুপ। অথবা আমরা আমরা এই গ্রুপিং কালচারটা যদিও আই ডোন্ট লাইক ইট, বাট দ্য থিং যে এটার মাধ্যমে যেটা হবে আমাদের থাকে না যে বিষয়টা এরকম হবে যে আচ্ছা ঠিক আছে আমরা সবসময় কানেক্টেড আছি, ইভেন বাকিদের সাথে তুমিও কানেক্টেড আছো, সো এটাই হেল্পফুল হবে। এটার বাইরে কিভাবে সাহায্য করবো বলো? না না, এটাই বলতেছিলাম যে আসলে মানে এইভাবে তো অ্যাক্সেস পাবো না, তাই না? হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ। আর এটার একটা উদ্দেশ্য কি দেখো, আমরা যেন মানে যে কয়েকজন হোক, দেখো এখন এখানে তোমরা আছো মাত্র 30 জন বা 20 জনের মতো, তো আমাদের কিন্তু হিউজ স্টুডেন্টদের নিয়ে কাজ না। আর সবাই এই ট্রাস্ট অর্ডিনেন্সটা নিয়ে আসতেও পারে না। যেমন এখানে অনেকে আছো যারা ওই ট্রাস্ট আমার উপর রাখছো, তো আমি তোমাদেরকে হয়তোবা খুব বেশি হেল্প না করতে পারলেও কিছু জায়গাতে হেল্প করব, যেটা বাকিরা হয়তো সেভাবে করতে পারবে না। বা যতটুকু পারি আমার আমার জায়গা থেকে আমি তোমাদেরকে চাইবো যেন তোমরা তোমাদের ড্রিমটাকে মানে কাম ট্রু করো। হুম। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমি একটু বাকিদের কথা শুনে যাচ্ছি। সিয়াম, আমার সাথে একটু সিয়াম কথা বলো তো কাইন্ডলি। সিয়াম, unmute করো। সিয়াম, কি অবস্থা? রংপুরে না বাসায়? এই তো ভাইয়া রংপুরে। আচ্ছা, পড়াশোনা হচ্ছে? এই তো ভাইয়া চলতেছে আর কি। ওকে, ফাইন। অবশ্যই আজকের ক্লাসের পড়াগুলো যেন শেষ করা হয়, আমি নেক্সট ক্লাসে এসে যেন তোমাকে দিয়ে শুরু করতে পারি। ওকে, এই প্রশ্ন ইনশাআল্লাহ। জিজ্ঞাসা ভাইয়া করবো আজকে অ্যাটলিস্ট। মানে আজকে কি কি পড়া দিছিলেন? আমি তো মানে এতক্ষণ ছিলাম না, ওই যে কারেন্ট ইস্যুর কারণে। শাকিল, গ্রুপে আছো না? গ্রুপ কোন গ্রুপটা? আরে ছেলে, তাহলে তো প্রবলেম। এখন আমি তো কাজ করবো, আমি হচ্ছে ওই আমাদের গ্রুপে হচ্ছে জাস্ট পড়াটা দিয়ে দিব। আচ্ছা, আমি ছোট করে বলি, আমার কিন্তু এই ক্লাসটা রেকর্ডিং থাকবে, তুমি পরবর্তীতে দেখে নিতে পারো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ওকে, ফাইন। ভাইয়া তখন আর দুইটা গ্রুপের কথা বললেন, আমরা অনেকে আছে একটা গ্রুপে জয়েন আছি, দুইটা গ্রুপে নাই। এটার কারণ আছে, এটার কারণ আছে কিছু। এটার কারণ আছে, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে নিয়ে বসবো। নেক্সট ক্লাসের আগে আমি তোমাদেরকে ডিসকাশন গ্রুপটাতে অ্যাড করছি না, ডোন্ট ওয়ারি। ওকে, আর হচ্ছে এরপরে আমি রাইসা, রাইসা আছো? ভাইয়া রুটিনটা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হতো গ্রুপে। কিসের রুটিনটা? আরিফুল, তুমি কি গ্রুপে আছো আমাদের? ভাইয়া আপনি তো একটাকে অ্যাড করছিলেন ডিও, বা ওইটাই কিনা আমি তো জানি না কোনটা মেইন, কোনটা বা কোন। ও, মেইন পরে হচ্ছে মনে ওই হয় যে অ্যাড আমাদের হয়েছে, ওই পরে ইয়ার। পরে মনে হয় অ্যাড হয়েছে, ওই জন্য সে রুটিন পাইনি, পরে অ্যাড হলে উপরে ভাইয়া আমি দেখা রাইসা। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, রাইসা কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি অ্যাড হইতে চাচ্ছি, আপনার সাথে কোথায় কমিউনিকেট করব? যে কোনো জায়গায়। আমি ইভেন তুমি মেইলও করতে পারো, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, টিকটক, কম বেশি সব ওকে জায়গাতে ওকে, আছে। আমি তাহলে আপনার সাথে কমিউনিকেট করব। ওকে, শিওর। আর আমাদের আহ, আর কে আছো আমি দেখতে পাচ্ছি এখানে একটু। ভাই এখন চাইলে কি পেড ব্যাচে জয়েন করা যাবে? হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস 22 তারিখে, 22 তারিখের আগে অ্যাড হয়ে যাও। আমরা যে কয়েকটা ক্লাস নিব, এই ক্লাসটাই জাস্ট ওপেন ফর অল, বাকি ক্লাসগুলো আমরা প্রাইভেটলি আলোচনা করবো। এবং আই গেস সেখানে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি ধরা যাবে। এখন এখানে তো অনেকজনকে দেখতে পাচ্ছি, আমি একটু ফাইন্ড আউট করি জাস্ট আমাদের। অনুষা, ইউ ক্যান লিভ, তোমার এক্সাম প্রিপারেশনের জন্য ইউ ক্যান গো। ওকে ভাইয়া। ওকে, যারা যারা আছো, ফারজানা, ফারহা, জাবিন, ভাইয়া। যারা জি। যারা কি অবস্থা? এই তো ভাইয়া ক্লাস করলাম আমি, বুঝতে পারছি আজকে, দেখি পড়ে আমি কোয়েশ্চেন সলভ করে আপনাকে জানাবো ভাইয়া নেক্সট ক্লাসে। তাহলে মানে মূল কাজটা কি আমি কিন্তু তোমাকে ওই আমাদের গ্রুপে দিয়ে দিব, আমাদের হোম টাস্কটা। কিন্তু তোমাকে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে রিপোর্ট করতে হবে যে অ্যাটলিস্ট 10 বছরের বি ইউনিটের কোশ্চেন তুমি সলভ করছো, জাস্ট ইংরেজি। এখন চিন্তা করো 10 বছরের বি ইউনিটের কোশ্চেন কয়টা হয়? 150টা।
আচ্ছা ইংরেজির। এবং আমি তোমাকে এটা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করবো যে তুমি সবগুলো কমপ্লিট করছো কিনা, ওকে? ভাইয়া আমার কাছে জয়কলির প্রশ্ন ব্যাংকটা আছে, ওখান থেকে করলেই হবে? হ্যাঁ, জয় পরাজয় যে কোনো কলির করো, বাট তুমি জাস্ট শেষ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে দাঁড়াও। এরপরে শারিয়ার আছো, শারিয়ার। জি ভাইয়া আছে। শারিয়ার কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আচ্ছা, যাই হোক, 11:36 বেজে গেছে। আমি আমি খুবই সরি তোমাদেরকে এত রাত পর্যন্ত রাখার, কিন্তু কোনো রেগুলার ভাইয়া 3টা দিন কষ্ট ক্লাস দিব। করার জন্য আগে থেকে পড়াগুলো কমপ্লিট করে রাখছিলাম, মানে ভাই টেক্সট আপনি যে প্রত্যয় অ্যাপটার কথা বলছিলেন ওইটা তো ডাউনলোড করছি, তো ওইটাতে আমি মোটামুটি এমসিকিউ দাগাইতেছি। তো ওই যে বললেন যে 10 বছরের যে ইংরেজির জন্য মানে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংকগুলো দেখতে, ওইখান থেকে তো পাওয়া যায়, ওইখান থেকে পড়লেও তো হইব নাকি? হ্যাঁ, তুমি ওখান থেকেও পড়তে পারো, ওটা অ্যাপ বেসড, তো জাস্ট যদি বইয়ের ফিল নিতে চাও বইও ফলো করতে পারো। ঠিক আচ্ছা, আছে। আমি কি বি ইউনিটেরটা করব নাকি সি ইউনিট? আমি কি তাজিয়ান, এমসিকিউ এর জন্য এ বি সি 3টা ইউনিট, রিটেনের জন্য আপাতত সি ইউনিটে ফোকাস থাকো, দ্যাটস ইট। আচ্ছা, শারিয়ার, কি অবস্থা বলো, আজকের ক্লাসের ওভারভিউ দাও। ইভেন আমি জানতে চাই যে তুমি এই পড়াগুলো অ্যাটলিস্ট নেক্সট ক্লাসের মধ্যে কমপ্লিট করবা কিনা। জি ভাইয়া ইনশাল্লাহ করবো, করে আমি আপনাকে ওই দিন ওভারভিউ দিব 22 হ্যাঁ, তারিখে। আমার কিন্তু খুব বেশি কঠিন কাজ না। আমি তোমাদের যে কয়েকজন আছে একে একে জিজ্ঞাসা করব, একদম ডিরেক্ট প্রশ্ন করব যে কোন বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে একে একে জিজ্ঞাসা করব, এবং না পারলে মার্কিং করে রাখবো, দ্যাটস ইট। ওকে ভাইয়া ঠিক আছে। ওকে, ওকে শারিয়ার। ওকে শারিয়ার, ইউ ক্যান গো। আমি একে একে জাস্ট জিজ্ঞাসা করে শেষ করতে চাই, দ্যাটস ইট। ওকে, এরপরে আছো, একটু দেখি, স্পৃহা আছো। একটা মিনিট বাকি, একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মু। আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম। ওকে, যারা সেম, ইউ ক্যান লিভ অলসো, ওকে? ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ওকে, মিতুলের সাথে আমার কিন্তু লাস্ট ক্লাসও কথা হয়নি। মিতুল আছো? মিতুল, কি ব্যাপার, জি জি ভাই বলেন। কি অবস্থা বলো, জি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে মিতুল, নেক্সট ক্লাসের আগে কিন্তু এই টার্ম গুলো শেষ করতে হবে অ্যাটলিস্ট, সবকিছু যেন জি শেষ জি করে আসা যায়, ওকে? অ্যাটলিস্ট ইউনিট জি 1টা ইনশাআল্লাহ। পুরোটাই। জি জি। ওকে মিতুল, ওকে ভাই, সি ইউ দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, রংপুরের কি অবস্থা? ভাইয়া কারেন্ট থাকে না খুব একটা, এখানে একটু থাকে, ঠান্ডা লাগছে অনেক। মানে মানে ইয়া হচ্ছে, প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ, আমরা এখানে হচ্ছে একটু খুব প্রবলেম তো আছে, আর তারপরে কারেন্ট থাকতেছে না, গরম, ওই জন্য আমার ঘামে ঠান্ডাও লাগে গেছে গলা ব্যথা। এটা একটা প্রবলেম, একটা নতুন জায়গায় সেটেল ডাউন হওয়া একটু ডিফিকাল্ট। একটু ট্রাই করো, দেখো এর মধ্যে পড়াগুলো কমপ্লিট করে রাখো ইন্ডিভিজুয়ালি, যেন মানে কোচিং এর পড়ার সাথে এগুলো যেন মার্চ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তাসফিয়া, সুস্থ হয়ে যাও। এন্ড হুম, ধন্যবাদ ভাইয়া। এই হ্যাঁ হ্যাঁ, সালাম দিলাম, আসসালামু ও আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া। ওকে, আল্লাহ হাফিজ। ওকে ফাইন, নেক্সট মোহতাসিম। জি ভাইয়া। ওকে ফাইন, প্রীতম বলে ডাকে নাকি মোহতাসিম বলে ডাকে? প্রীতম প্রীতম। প্রীতম, প্রীতম, ওকে ফাইন। প্রীতম, পড়াগুলো কমপ্লিট করে যেন নেক্সট ক্লাসে আসা যায়, ওকে? জি, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, ওকে প্রীতম। নিহারিকা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। যাক, বেশ ভালো। কি বলে যে, কেমন যাচ্ছে? তুমি তো ঢাকাতে আছো, রাইট? জি ভাইয়া, আমি কিছুদিন আগে বাসায় আসছি রংপুরে। ও আচ্ছা,
আচ্ছা কি অবস্থা আমাদের? সেইভাবে ওখানে ওই দেখা হয়েছিল। আমি তো মনে করতেছি সেদিনের কথা, মানে জি কিভাবে ভাইয়া। দিনগুলো চলে গেল। হ্যাঁ যাক, তাহলে ই করো, দেখো তোমার জন্য এটা এভাবে হেল্পফুল হয় কিনা। আর অ্যাটলিস্ট বিউপির ক্ষেত্রে বলে রাখি, বিউপির জন্য টেক্সটটা ইম্পর্টেন্ট অনেক, বিশেষ করে গল্পগুলো। জি ভাইয়া। ভাইয়া আপনি হচ্ছে যে ভোকাবুলারি গুলার কথা বলছিলেন, এগুলো একটু আমাকে দিলে একটু ভালো হয়, আমি শুরু হ্যাঁ করতে হ্যাঁ, আমরা পারতাম। ওই যে আমি তোমাকে দিয়ে রাখবো তোমার জন্য বিশেষ করে কি বলে যে বাড়তি কিছু দরকার, সেটার জন্য আমি তোমাকে দিয়ে রাখবো, সমস্যা নেই। বাড়তি কি আচ্ছা বলতে ভাইয়া হচ্ছে, ঠিক তোমার ওই যে বিউপি বেসড কিছু ইম্পর্টেন্ট ইয়ে আছে, সেটা। তো ঠিক ওকে আছে ভাইয়া। নিহারিকা, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ওকে, দেন দেন একে একে করি। নিশা, আলী সাতুন নিশা। নিশা কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আম, আমি আসলে আপনার ক্লাসটাতে জয়েন হওয়ার জন্য আমি তো আপনাকে বলে দিয়েছিলাম যে আমি আসলে চট্টগ্রাম বোর্ড থেকে দিচ্ছি। তো আমার এটাই ছিল যে কি আমি কি এখন আগে আমার এইচএসসি নিয়ে আমি আগে ফোকাস থাকতে চাচ্ছিলাম, কারণ কি আমি ডিস্ট্রাকশন চাচ্ছিলাম না। বাট স্টিল আমি একবার আপনি যখন বলেছিলেন ক্লাসটা জয়েন করে দেখো, আমি জাস্ট জয়েন করে দেখার জন্য এসেছি। আমি ওই যে বললাম না, আমাদের ওই যে আনুষও আছে কিন্তু সেম, মানে জিনিসটা হচ্ছে জাস্ট আপাতত এইচএসসি বেসড থাকো। আর যেহেতু আজকে ইংরেজি শেষ হইলো, উম কয়েকটা দিন সময় নাও, জাস্ট শেষ হয়ে শুরু করো। আচ্ছা ভাই। ঠিক আছে নিশা, বেস্ট অফ লাক। আচ্ছা, মোটামুটি শেষ। সিয়াম, সিয়াম ইউ ক্যান লিভ অলসো, আমরা শেষ করব। আচ্ছা, শেষ করবো। আর কারো কিছু বলার আছে? আমার মনে হয় আমাদের পেইড গ্রুপের সবার সাথে কথাবার্তা বলা হয়েছে। আর যদি ইন্ডিভিজুয়ালি কেউ কথা বলতে চাও, প্লিজ ইউ ক্যান আনমিউট। ভাইয়া ভাই সোহেলি বলতেছিলাম। রেহানা, জি ভাইয়া সোহেলি। এই সোহেলি কি অবস্থা? আমি তো তোমার নাম সোহেলি এখানে পাইনি দেখে জিজ্ঞেস করিনি। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। বাট আমার এখানে কারেন্ট ছিল না, 9:15 মানে 10:15-তে আসছে। তো আচ্ছা, তারপরে আমি জয়েন করার জন্য করতেছিলাম, আপনি তো অ্যাকসেপ্ট করতেছিলেন না। হুম। তো হচ্ছে 30 মিনিট লেট করে ফেলছি অলরেডি। তো আপনার ক্লাসটা যেহেতু রেকর্ড আছে, এটা কি এখন আমি পাবো?